আজ আমি যে ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক ঘনিষ্ঠ বন্ধুর বাবার জীবনে ঘটে যাওয়া ঘটনা। আনুমানিক 1989-90 সালের দিকের ঘটনা। দ্বিতীয়বার আমার বন্ধু এই ঘটনাটি আমার বাবার কাছে জিজ্ঞাসা করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। আচ্ছা, তার বাবার কাছে জিজ্ঞেস করলে তিনি রহস্যজনকভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। জানি না কিসে কারণ। আমার বন্ধুর ভাষায় বলছি, আমার বাবার বড়শি দিয়ে মাছ শিকার করার খুব নেশা ছিল। প্রতি শুক্রবার আসলেই আমার বাবা টিকেটে মাছ ধরতে যেতেন। একবার তিনি মাছ ধরার জন্য তার 3 ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে খুলনার 7 নম্বর ঘাট সংলগ্ন একটি এলাকায় বহু পুরাতন একটি দিঘিতে যান। দিঘির ঘাটের সিঁড়িগুলো ছিল খুবই জরাজীর্ণ এবং দিঘিটির চারপাশ ছিল অনেক ঝোপঝাড়ে পরিপূর্ণ। সঙ্গত কারণে এই জায়গাটির নির্দিষ্ট নাম উল্লেখ করতে পারছি না। বন্ধুদের মধ্যে একজন ছিলেন ইঞ্জিনিয়ার, একজন কোনো একটা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং অন্যজন পোস্টমাস্টার। টিকেটে মাছ ধরতে গেলে সাধারণত অনেক ভোর থেকে মাছ ধরা শুরু হয় এবং পুকুরের চারপাশে মাচার মতো টং তৈরি করা হয়, যার উপরে বসে বর্ষেলরা মাছ ধরেন। এমনি এক পরিবেশে পুকুরের চারপাশে সবাই বসে আছেন মাছ ধরার জন্য। যে উপকরণগুলো পুকুরের পানিতে মেশানো হয় সেগুলো দিয়ে তারা ছিপ ফেলে মাছ ধরতে বসে গেলেন। সারাদিন কেটে গেল, অথচ একটিও মাছ তারা পেলেন না। প্রায় সন্ধ্যা যখন নেমে এলো তখন হঠাৎ ওই বর্ষেলদের ভেতরে একজনের বড়শিতে অনেক ওজনের কিছু একটা বাঁধল। তিনি বুঝতে পারলেন সেটা কোনো বড় মাছ হবে। মাছটিকে দুর্বল করার জন্য সে সুতোয় ঢিল দিল। মাছটি সুতোয় ঢিল পেয়ে দিঘিটির অনেকখানি জায়গা নিয়ে ঘুরতে লাগলো। সব বর্ষেলরা আনন্দের সাথে এগিয়ে গেল। এই বুঝি অন্তত একজনের কপাল খুলল। কিন্তু না, মাছটি দুর্বল তো হলোই না, বরং আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে লাগলো। 4-5 জন বর্ষেল মিলেও হুইলটাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। বর্ষেলদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের কিছু উৎসুক লোকজন ছুটে এলো। তাদের মধ্য থেকে 2 জন অতি উৎসুক লোক পানিতে নেমে গেলেন এবং ডুব দিয়ে তারা হুইলের সুতো ধরে অগ্রসর হলেন। হঠাৎ সে 2 জনের মধ্যে একজন উপরে উঠে এলেন এবং বললেন, আমি আর যেতে পারবো না। সবার অনুরোধে তিনি আবারও পানিতে নেমে গেলেন। কিছুক্ষণ পর বড়শির সুতোটা কেটে দিয়ে 2 জনেই উপরে উঠে এলেন। উপরে উঠতেই সবাই নিরাশ এবং বিমর্ষভাবে সুতো কেটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু তাদের 2 জনের কেউই কোনো কথা বলতে রাজি হলেন না। অনেক জোরাজুরির পর একজন মুখ খুললেন এবং বললেন সুতোটি অনুসরণ করে তারা সিঁড়ি ঘাটের তল পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং গিয়ে দেখলেন যে তা যা সেটা তাদের কাছে সম্পূর্ণ আশ্চর্যজনক এবং বিস্ময়কর। দেখলেন খুব পুরনো মন্দিরের মতো একটা চূড়ার গায়ে অনেক বড় চৌকো ধরনের খোপ আকৃতির ছিল, যার ভেতর থেকে একটি মানুষ অনায়াসে প্রবেশ করতে পারে। ওরা প্রবেশ করার পর দেখলো একজন অতি বৃদ্ধ মুনি ঋষি ধরনের লোক সেখানে বসে আছেন। তার মাথার সাদা চুলের অনেক বড় জটা এবং মুখের দাড়িগুলো অনেক সাদা এবং লম্বা। তার চারপাশ দিয়ে অনেকগুলো বড় বড় মাছ ঘুরছে এবং তার মধ্যে সুতোর সাথে লাগানো বড়শি গেলা একটি বড় আকৃতির মাছও আছে। বৃদ্ধটি ওনাদের 2 জনকে বললেন, আমি অনেক বছর ধরে এদেরকে নিয়ে আছি, তোরা ওর সুতোটা কেটে দে আর ওকে ছেড়ে দে। তোরা যে কি দেখেছিস তা উপরে গিয়ে কাউকে বলবি না, বললে তোদের বিপদ হবে। এই কথাটা শেষ হতে না হতেই ডুবুরি ওই লোকটি ছটফট করতে শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যে ওনার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং ওইখানেই তিনি মারা গেলেন। আর যিনি মুখ খোলেননি উনি প্রাণে বেঁচে যান, তবে আজও বেঁচে আছেন কিনা জানি না। এই ছিল আমার ঘটনা। প্রচার করার উপযুক্ত মনে করলে শোনাবেন। ধন্যবাদ। চন্দন মজুমদার, বড় বয়রা, সেন্ট্রাল রোড, খুলনা। অলরাইট, এই ছিল ঘটনা। ধন্যবাদ রসুল ভাই। আমি তুষার। আবারও যে হুজুর আমাদেরকে সেই তথ্য দেয়, সেই হুজুর আমাদেরকে একটা বিশেষ ভৌতিক ঘটনা বলেন, তার সাথেই ঘটে যাওয়া। তার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো সেইখানে এক পাগল আছে, সেই পাগলের নাম মুস্তাক পাগল। স্থানীয় লোকজন হয়তো তাকে চিনতে পারেন। বর্তমান বয়স সেই পাগলের 40 থেকে 42-এর কাছাকাছি হইতে পারে। তো মুস্তাক পাগলকে স্থানীয় লোকজন যারা আছেন তারা অনেকেই বলেন নাকি তাকে মানুষের সন্তান না জিনের সন্তান বলেন। আসলে কেন বলেন একটু পরে বুঝতে পারবেন আমার কথা থেকে। সেটা হচ্ছে যে জিনের সন্তান বলার পিছনে একটা কারণ, শারীরিকভাবে যেটা কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের আমরা যদি পায়ের তালু লক্ষ্য করি তাহলে দেখবো যে একটু বাঁকা, কিন্তু এই মুস্তাক পাগলের পায়ের তালু হচ্ছে একেবারে ফ্ল্যাট, একেবারে মানে ভরাট আর কি। রাইট, একেবারে ভরাট। রাইট, এক্স্যাক্টলি ভাই।
তো এবং শোনা যায় লোকমুখে মুস্তাক পাগল যখন জন্ম নেয় তার আগেই নাকি তার মা জানতেন এক দরবেশ বা এরকম ফকির টাইপ এসে তাকে স্বপ্নে বলতেছেন যে তোর ঘরে যে জন্ম নিচ্ছে সে আসলে মানুষের সন্তান না জিনের সন্তান। তো এরকম মুস্তাক পাগল নিয়ে অনেক ঘটনা টটনা আছে। তো হুজুর বলতেছিলেন এইভাবে যে আমি একদিন রাত্রে শুয়ে আছি, তো এই সময় জাস্ট 12টা 12:30টার দিকে দরজায় টোকা দেয়। তো আমি গেট খুলে দেখি যে মুস্তাক পাগল। তো সে এসে বলে যে হুজুর আমারে কিছু খাইতে দেন, আমি সারাদিন না খাওয়া অবস্থায় আছি। তো হুজুর বলে যে ঠিক আছে, এক কাজ কর, ভিতরে আয়, তোর ভাবি তো বাবার বাসায় গেছে, তুই ভিতরে আয়, তোরে খাইতে দিই। তো আমি হুজুর তখন সেই পাগলটাকে কিছু খাইতে দেয়। খাইতে দেওয়ার পরে বলে যে ঠিক আছে, তুই আর বাড়ি যাওয়ার দরকার নাই, তুই আমার সাথেই রাত্রে থাক, শুয়ে পড় তুই। একসাথেই হুজুর এবং সেই মুস্তাক পাগল শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর রাত প্রায় 1:30 পৌনে 2টা বাজে। এই সময়ে হুজুর ছাদে মানে গুম গুম শব্দ হচ্ছে এমন শব্দ পাই, কেউ ছাদের উপর হেঁটে যাচ্ছে এরকম শব্দ হলে যেরকম শব্দ সেরকম একটা শব্দ পাই। তো মুস্তাক পাগলকে ডেকে তুলে ঘুম থেকে বলে যে এই ওঠ, তাড়াতাড়ি ওঠ, ছাদের উপরে হয়তো চোর টোর আসছে, কারণ গত সপ্তাহে চুরি হয়েছে, চ যাই দেখি, চোর আসলে সম্ভবত চোরই আসছে। তো হুজুর মুস্তাক পাগলকে নিয়ে দরজার হুক বা বাটাম যেটা আছে সেটা নিয়ে ছাদের উপরে যাই এবং যে দেখে যে আসলে তেমন কাউকেই পায় না। তো ছাদের উপরে থাকা অবস্থায় হুজুর আর মুস্তাক পাগল একসাথে ছিল। তো মুস্তাক পাগল ছাদের অপর প্রান্তে চলে যায় হাঁটতে হাঁটতে, যে একজনের সাথে কথা বলে, মানে বোঝাচ্ছে একজন আছে কথা বলতেছে এইরকম যে কিরে তোরে না মানা করছে আসতে, তুই আবার কি করতে আসছিস, এটা হুজুরের বাড়ি, হুজুর ভালো মানুষ, তুই চলে যা। তখন হুজুর বলে যে কিরে মুস্তাক, তুই কার সাথে কথা বলতেছিস? তো বলে যে এই দেখতেছেন না আমি একজনের সাথে কথা বলছি। তো বলছে কই কথা বলতেছিস? তো কেউই তো সামনে দাঁড়ায় নাই। বলছে এই যে সামনে একটা ছোট বাচ্চা দাঁড়ায় আছে, আপনি দেখতেছেন না? তো বলছে যে ফাইজলাম করছি না, চ তাড়াতাড়ি চ, আমি শুয়ে পড়ি। হুজুর মোটামুটি ভয় পাই। তো মুস্তাককে ছাদে থাকতে জিজ্ঞাসা করে যে আচ্ছা মুস্তাক, সত্যি করে বলতো তুই এই মাঝে মাঝে কি সত্যি ভান ধরিস এইভাবে, না সত্যিই তোর মাঝে কিছু আছে, ইমান সত্যি কথা বল। তো বলে মুস্তাক পাগল মিষ্টি একটা হাসি দেয়, বাঁকা ঠোঁটে একটা হাসি দেয়, দিয়ে হুজুরকে বলে যে হুজুর একটা জিনিস দেখবেন? বলে হ্যাঁ দেখা। তো বলে যে সেই সময় অনেক দূরে একটা রোড থাকে, সেই রোডের ওইখানে দুইজন নাইট গার্ড হেঁটে যাচ্ছিল। তো সেই সময় লাইট পোস্টের আলোতেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে, ছাদের উপর থেকে দেখতে পাই। তো মোটামুটি 500-600 গজ দূরে হবে, এরকম দূর হবে। তো মুস্তাক পাগল বলে হুজুর তাকায় থাকেন ওই দুই লোকের দিকে। তো জাস্ট মুস্তাক পাগল হাত একটু সামনে বাড়িয়েই, তার হাত যতটুকু ততটুকুই, মানে ভূতের গল্পে যেরকম শোনা যায় অনেক বড় হাত হয়ে যায়, ব্যাপারটা তা না। তার হাত যতটুকু ততটুকু হাত দিয়েই জাস্ট হাওয়া বা বাতাসের উপর দুইটা টোকা দেয়। তো সাথে সাথে টোকা দেওয়ার সাথে সাথে ওই যে দুইজন গার্ড ছিল তার মধ্যে একজন গার্ড সাথে সাথে পিছ ফিরে তাকায়। মানে ব্যাপারটা এরকম যে হয়তো তাকে টোকা দিছে কেউ খুব কাছ থেকেই। তো মুস্তাক পাগলকে বলে যে ঠিক আছে বুঝছি, তোর কিছু আর করা লাগবে না, তুই চ তাড়াতাড়ি চ। হুজুর মনে মনে ভয় পায়, সে আবার উজু করে, উজু করার পর আবার সে শুয়ে পড়ে। মুস্তাক পাগলকে বলে যে তুইও তাহলে শুয়ে পড়। এমন সময় হুজুর ঘুমায় যায়, মুস্তাক পাগল ঘুমায় যায়। তো জাস্ট আজান, ফজরের আজান হওয়ার 40-50 মিনিটের আগে হুজুরের আবার ঘুম ভাঙে। তো ঘুমে ভাঙা অবস্থায় জাস্ট তিনি শুয়ে আছে, চোখটা খুলছে, মুস্তাক পাগল তার পাশেই শুয়ে আছে, কিন্তু তার চোখ যে জায়গায় পড়ে হুজুরে সেটা হচ্ছে যে তার রুমের সামনের দিকে একটা স্টিলের আলমারি থাকে, যে আলমারির উপরে ছোট একটা বাচ্চা বসে হুজুরের দিকে তাকিয়ে হাসতেছে। তো এমন একটা পর্যায়ে হুজুর ব্যাপক ভয় পায়। ভয় পাওয়ার পর সাথে সাথে চোখ বন্ধ করে এবং সাথে সাথে মুস্তাক পাগলকে চোখ বন্ধ অবস্থাতেই হাত দিয়ে ঝাঁকি দিতে দিতে ডেকে তুলে। হ্যাঁ, তো এই সময় মুস্তাক পাগল সেই যেটা বলে সেটা হচ্ছে যে কিরে তোরে না বলছিলাম তোকে আসতে, তুই আবার মানা করছিলাম, তুই আবার আসছিস কেন? হুজুর এই অবস্থায় চোখ বন্ধই থাকে মুস্তাক যখন কথা বলে। তো তারপরে কিছুক্ষণ পরে হুজুরকে বলে মুস্তাক পাগল যে হুজুর চোখ খোলেন, আর কোনো কিছু হবে না। তো এইটা ছিল রাসেল ভাই মুস্তাক পাগলের কাহিনী।
আমার ঘটনাটা যেখানে ঘটছে আমার গ্রামের বাড়িতে, সেটা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার 15 নম্বর ইউনিয়নের ফেরিঙ্গিটিলা গ্রাম, খুব ছোট্ট একটা গ্রাম। আমাদের গ্রামের যে অবস্থা সেটা আমি বলি। খুব বেশি ভাটি এলাকা বলতে যেটা বোঝায়, বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বেশি ভাটি এলাকায়। সেখানে ঘর বাড়ি করতে হলে মাটি কেটে টিলার মতো করে তারপর মূলত সবাই একজুট হয়ে গ্রাম ট্রাম এরকম করে আর কি। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার এবং আপনি হয়েছিল। বলছিলেন যে আপনাদের এলাকায় এখনো মানে বিদ্যুৎও পৌঁছায়নি, হ্যাঁ, এরকম একটা সেটাই, অবস্থা। আমাদের মানে এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তার মানে বলতে পারেন বুঝতেই পারছি না, অনেকে আমরা SMS পাই এবং অনেকে আমাদের ইমেল করেন এবং জানিয়ে দেন যে মানে গ্রামের যে ঘটনাগুলো সেগুলো ভালো লাগে, এবং এটা উনি শুরুতেই উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে বারবার করেছে, এটা একটা একেবারে অজপাড়াগা, রাইট? সেটাই। ওকে, ফাইন। তো যাই হোক, আমাদের একটা মসজিদ করার দরকার হয়েছিল। তো আমাদের দাদুরা ওনারাই মূলত সবাই মিলে ডোনেট করছিলেন। দেন গর্ত করে মাটি কেটে তারপর মসজিদ করতে হয়, যেহেতু বর্ষাকাল পানিতে ডুবে যাবে বর্ষা আসলে, সেজন্য অনেক উঁচু করতে হয়েছিল। তো যাই হোক, ওই যে একটা গর্ত হয়েছিল, আমাদের ঘটনাটা মূলত ওই গর্ত কেন্দ্রিক। এখানে অনেক ঘটনা ঘটছে, তার মধ্যে আমার ঘটনাটা বলার আগে আমি ছোট্ট দু একটা ঘটনা আগে বলে নিচ্ছি। তো যাই হোক, আমাদের গর্তে একটা মাছ আছে অনেক বড়। যখন আমরা শুকাই এটা মাছ ধরবার জন্য, তো প্রায় দেখি যে মানে একটা বড় মাছ পাওয়া যায় বা আমরা দেখি, কিন্তু এটা আমরা শেষ পর্যন্ত ধরতে পারি না। তো আমাদের এখানে একজন মাছ শিকারী ছিলেন, নাম ওনার মরহম। উনি খুব ভালো মাছ শিকার করতে পারতেন, যত গভীরই হোক। ওনার যে যন্ত্র আছে, আমরা গ্রাম্য ভাষায় চল বলি এটাকে, তো ওইটা দিয়ে উনি মাছ শিকার করেন প্রায় এরকম। মানে ওনার খুব পারদর্শিতা ছিল মাছ ধরার ক্ষেত্রে। তো উনি মানে বলতেন যে এখানে তোরা সবাই মাছ দেখিস, আমাকে একদিন দেখা বা আমাকে একদিন দেখাই দে, আমি ঠিকই ধরে ফেলবো। আসলে ভুটুক বলতে এরকম কিছু না। আরেক ছেলে, উনি ভয়ও পেতেন না, অনেক মুরব্বী টাইপের। আমার আব্বু খুব ভালো কাছের মানুষ ছিলেন, চলাফেরা করতেন। তো যাই হোক, ওইদিকে না যাই। তো একদিন মঙ্গলবার দিন মাছটা দেখা গিয়েছিল। মসজিদটা এরকম প্লেসে যে সব দিকে বাতাস আসতো, আর গ্রাম যেহেতু মানে আপনার ইলেকট্রিসিটি নাই, ফ্যান এর ব্যবস্থা ছিল না, মানুষ প্রকৃতিক নির্ভর ছিল। তো মসজিদে গিয়ে খোলামেলা বাতাস পেত, সবাই ওখানে গিয়ে বসে থাকতো। তো যাই হোক, এক পর্যায়ে দেখা গেল মাছটাকে, গজার মাছ। তো দেখা যাওয়ার পরে সাথে সাথে এই মহরম, যেটাকে মানে আমরা জেঠু বলি আর কি, ওনাকে খবর দেওয়া হলো। তো উনি ওনার মানে যে যন্ত্র দিয়ে উনি মাছ শিকার করেন ওইটা নিয়ে চলে আসছেন যথারীতি এখানে। আসার পরে উনি ঠিক মানে দেখতে চাচ্ছিলেন, মাছটার মুভমেন্টটা বুঝতে চাচ্ছিলেন। দেন উনি মসজিদের দক্ষিণ পূর্ব কোনায় এটার অস্তিত্ব টের পান এবং সেখানে উনি তার যন্ত্র নিয়ে মোটামুটি মানে মাছ শিকার করবেন প্রস্তুতি নিচ্ছিলেন। তো এক পর্যায়ে মাছটা যখন মানে দেখা দিল পানির উপরে একটু ভেসে উঠলো, উনি তার যন্ত্র দিয়ে আঘাত করলেন। আমি একটু বলে নিই, যন্ত্রটা এরকম লোহার, অনেক ধারালো থাকে। যদি আপনি একটা কাঠের উপরে দেওয়া হয়ে আসলে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ঢুকে যাবে। তো যাই হোক, অনেক ধারালো। হ্যাঁ, অনেক ধারালো বলতে বুঝে নিত, পানির মধ্যে মারতে হয়। তো মাছটার উপরে সরাসরি পড়ছে। এখন আমরা হয়তো বলতে পারি যে মাছটার উপর হয়তো পড়ে নাই, হ্যাঁ, কিন্তু পড়ছে। মাছটার উপর পড়ার সাথে সাথে যে মানে গজার মাছের যে আঁশ যেটা হয়, 2টা আঁশ মাছের ওই আপনার যন্ত্রটার মাথায় লেগে আসছিল, কিন্তু মাছটা মানে কেন যেন আসে নাই, বা যে কোনো কারণেই হোক আসে নাই। কিন্তু এরকম মানে যন্ত্রটা মারার পরে কোনো মাছ এখনো পর্যন্ত যাইতে পারে এরকম হয়নি, মাছ মারা যাবে লাগার সাথে সাথে, এরকম অবস্থা। যাই হোক, তো ঠিক তখনই ওনার বুকের মধ্যে একটু পেইন শুরু হয়। মসজিদটা যেহেতু গ্রাম থেকে একটু দূরে, তো আমরা সাঁকো দিয়ে আর কি যেতে হয়, বাঁশের সাঁকো। উনি বাড়িতে চলে আসলেন, ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। বুঝতে পারছেন হজরপাড়া গ্রাম, ডাক্তারে ঠিক এরকম অভ্যন্তরের ব্যথা স্বাভাবিক চিকিৎসা হচ্ছিল না, যেহেতু অনেক ব্যথা। তো ওনাকে হবিগঞ্জে আনা হয়েছিল। হবিগঞ্জে আনার পরে এক্সরে করার পরে দেখা গেল যে ওনার কলিজার নিচে রক্ত চলাচল করে, যে রগ দিয়ে সাধারণত শিরা, কলিজার নিচে যে শিরাটা, এটা 2টা ফুটো হয়ে গেছে। তো যাই হোক, অনেক সেবা শুশ্রূষার পরে, অনেক চিকিৎসার পরে ভালো হয়, উনি মাছ শিকার এইভাবে ছেড়ে দিচ্ছেন। তারপর আরেকটা কথা কি, যাদের মাছ শিকার করার অভ্যাস, উনি 2-3 বছর ছেলেটা স্পেস দিয়ে দিয়েছিলেন যে আর মাছটা ধরতে না, কিন্তু এখন ঠিক আবার ধরতেছে। তো যাই হোক, ওই পুকুরে আরেকটা ঘটনা, আমার ভাস্তি, বড় ভাইয়ের ভাস্তি আর কি, চাচাতো ভাই, ওনার একটা মেয়ে ছিল 3.5 বছর থেকে 4 বছর। এখানে অনেক পিছিয়ে আছে, ওরা মধ্যের এই পুকুরে আশেপাশে খেলাধুলা করে, গ্রামের সাথেই তো পুকুর বা খোলা টোলা এগুলো। তো যাই হোক, ওর সাথে অনেক পিচ্ছি ছিল। আমরা আবার ওই বছর মানে পুকুরটাকে শুকিয়ে ফেলেছিলাম মাছ ধরার। প্রতি বছর আমরা এটা আসলে ধরে থাকি আর কি, অনেক ভালো লাগে গ্রাম শহর থেকে যাওয়ার পরে মাছ ধরি আর কি আমরা। তো এক পর্যায়ে আমরা যখন পুকুরে শুকিয়ে ফেলেছিলাম, তারপর মাটি কেটে আরো একটু গভীর করলাম, করে মাটি বাড়িতে তুলতে হয়, বাড়ি আমরা উঁচু করে এইভাবে আর কি, কারণ 2004 সময় আমাদের বাড়িতে পানি উঠে গেছিল, সেই জন্য আমরা প্রতি বছর চেষ্টা করে মাটি তোলার জন্য বাড়িতে বা বিভিন্ন জায়গায়। তো যাই হোক, তো তখন ওই গর্ত হওয়ার পরে বৃষ্টির পানিতে একটু কোমর পর্যন্ত পানি ছিল ওই সময়। তবে পিচিটার হাইট এরকম ছিল যে এই উচ্চতার পানি মানে সে বাঁচার কথা না। যাই হোক, তো এক পর্যায়ে ওই পিচিটা পানিতে পড়ে যায়। তো সাথে যারা ছিল তারা খুব চিল্লাপালা শুরু করছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে ও তো পড়ে গেছে। তারাও নামতে পারতেছিল না, কারণ তারাও তো পড়লে আর উঠতে পারবে না, এই অবস্থা।
পরে আশেপাশে যে লোকগুলো ছিল প্রায় 7-8 জন, আমি ছিলাম না, আমার ভাই সাথে ছিলেন, উনি এখন আসছেন এই আমাদের স্টুডিওতে সাথে। তো যাই হোক, ওরা সবাই নেমে একদম মানে একটু জায়গা সবাই খুব উলটপালট করে খুঁজে ফেলে, কিন্তু কোনো মানুষ পাচ্ছিল না। তখন তারা বললো যে পিচ্চিগুলো হয়তো মানে কি থেকে কি দেখলো সেজন্য এগুলো বলতে। কিন্তু যেই না সবাই উঠে গেল, তখনই এই পানিতে এই পিচ্চি মেয়েটা লাশ ভেসে ওঠে। আচ্ছা। তো যাই হোক, পরবর্তীতে যে ঘটনাটা হলো, আপনার প্রায়ই আমাদের যে চাচারা বা আগে যারা নামাজে যায় বা মসজিদে যেতে হয় বা রাত্রেবেলাতে প্রায় মসজিদে যেতেন বা আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করতেন, প্রায় তারা দেখতেন যে ওই পিচ্চি মেয়েটা নাকি মসজিদের রাস্তার পাশে বসে বা পুকুরটার পাড়ে বসে কান্নাকাটি করতেছে, ডাকে, চিল্লাপাল্লা করে বা ওইরকম কিছু। তো আমরা তো জানি যে আমাদের এখানে অনেক হন্টেড ঘটনা ঘটে, প্রতিনিয়ত ঘটে, তো কেউ আর ওইদিকে মুভ করে না। যাই হোক, আমি যখন ক্লাস 9-এ পড়ি, মূল ঘটনায় আসলাম। আমি কিছু গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়াশোনা করতাম। তখন আমি বাড়িতে গেছি, বৈশাখ মাস। আমার দুলাভাই কিছু দান ছিল, দানগুলো পাহারা দেওয়া লাগতো রাত্রেবেলা, না হয় চুরি হওয়ার একটা সম্ভাবনা ছিল। তো যাই হোক, তখন মেবি 11:30 কি 12টা বাজে, 10:30 কি 11:30 বাজে এরকম অবস্থা। তো আমি তো অনেক ছোট ছিলাম, আমার সাথে আমার পুরাতো ভাই রহমান ছিল, এখন মালয়েশিয়া প্রবাসী। আমাদেরকে মানে নিচে নামিয়ে দিয়ে আমার আম্মু ওনার জীবনে অনেক আপনার এইসব প্যারানর্মাল ব্যাপারে সাক্ষী, উনি অনেক ঘটনা ছিল। তো উনি ঠিক স্বস্তি পাচ্ছিলেন না যে আমরা ওইখানে আছি। তো যাই হোক, আম্মু প্রায় সজাগ কি ছিল আমাদের ওখানে যাওয়ার পরেও। আর আম্মু এমনিতেই রাত প্রায় জেগে থাকে, এটা অন্যজন কোনো ব্যাপার না। তো আমি আর আমার পুরাতো ভাইকে শুইলাম। আসলে একটা কথা বলিনি, বৈশাখ মাস খোলা আকাশের নিচে থাকলে আপনি শিশির পরে কিন্তু, তো সেই ক্ষেত্রে কাঁথা গায়ে দিয়ে আমরা সচরাচর ঘুমাই নিচে থাকলে, বাড়ির নিচে। আর ওইটাই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বাড়ির নিচে বা খোলা আকাশের নিচে থাকার একটা ব্যাপারটা। তো আমাদের ধানটা যেখানে ছিল, ধানের পাশে আপনার মূলত ঘুমানোর ব্যবস্থা করতে হয়। আমি আমার ছোট্ট ভাইকে ওখানে ঘুমিয়ে পড়লাম বা জায়গা থেকে করে শুয়ে পড়লাম। আমাদের সাথে হালকা লোহাটা ছিল যে চুটুর আসলে ওদেরকে যেন প্রোটেক্ট করতে পারি। তো আমরা শুয়ে পড়লাম। তো ধান যার ছিল আমার দুলাভাই, আমার ঘুমিয়ে পড়ছে প্রায়, মোটামুটি আমার ঘুম ওরকম ভাবে আসে নাই। আমি মনে করলাম মসজিদ থেকে একজন লোক আসতেছে। তো ভাবলাম যদি চোর হয়তো ওয়েল আমরা ধরবো, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, অনেক মানে আনন্দিত, অনেকটা উৎফুল্লিত ছিলাম। আর একবার দুলাভাই যদি আসে তাহলে তো আসলে কথাবার্তা বলে চলে গেল। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার যেটা হলো, আমি মনে করছিলাম যে আমার দুলাভাই আসছে, কিন্তু দুলাভাই যখনই আসে উনি খুব রাগী মানুষ হলেও আমাকে খুব আদর করে, আমার মাথাটাতে হাত বুলিয়ে দিয়ে যে ঘুমিয়ে থাকলে তো আর না তো সরব ছিল কথাটা বলে। কিন্তু ধানের যে আপনার ধান যেখানে জমানো ছিল ওইখানে আইসা আওয়াজটা মিলিয়ে গেল, দেন আবার কিছু দূর থেকে আবার শরীরেও মসজিদের উপরে হেঁটে গেল। তখন আমার ব্যাপারটা অনেক একটু ভয় ভয় লাগছিল, অনেক ডাউট মনে হচ্ছে যে ব্যাপারটা কি হইতে পারে। তো আমি আর ওইদিকে ইয়ে করলাম না, ব্যাপারটা বেশি পাত্তা দিলাম না, আমি শুয়ে পড়লাম, মানে ঘুমায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। তো কতক্ষণ পরে ব্যাপারটা হয়েছিল ঠিক আমি বলতে পারি না, ঘুমানোর পরে যেহেতু ঘুমাই গেছিলাম, টাইমটা ঠিক সময় ধরতে পারি নাই। ঘড়িটির সাথে নিয়ে নাই, কারণ চুরির বলে কথা আছে, ঘুমানোর পরে যদি কেউ নিয়ে নেয় সেজন্য সাথে ঘড়িটি এরকম কিছু ছিল না। তো আমি ঘুমিয়ে পড়লাম। যখন মোটামুটি ঘুমের মধ্যে, তখন আমি একটা কিছু অস্তিত্ব অনুভব করলাম যে আমার কাঁথাটা ধরে যেটা আমি মুখের উপর দিয়ে পর্যন্ত শুয়েছিলাম এটাদের কেউ টানতেছে। ব্যাপারটা খুব বেশি খারাপ লাগলো। আর তখনই ওই গাটা গর্ত মানে পুকুরটা কেন্দ্রিক যত প্রকার ঘটনা আছে, এর আগে আরো অনেক ঘটনা ঘটছে পুকুরের মধ্যে, সবকিছু মানে মনে হতে শুরু করলো এবং ভয় পেতে শুরু করলাম আস্তে আস্তে, মোটামুটি অনেক ভয়। তো যাই হোক, টানতেছিল, তখন আমি আর মানে কি করবো, আমি আর কিছু বুঝে উঠতে পারি নাই। পরে আবার মুখ থেকে নামিয়ে ফেলছিল, কিন্তু নামিয়ে ফেলার পরে আমি সামনে কোনো কিছুর মানে অস্তিত্ব আমি পাই নাই। এবার কি জন্য আমার গাড়ির কাঁথাটা নেমে গেল সেটা আসলে কোনো মানে ব্যাখ্যা পাচ্ছিলাম না। তো যাই হোক, পরে আবার শুয়ে পড়লাম, অনেক ভয় পাচ্ছিলাম। আমি চাচ্ছিলাম যে আমি এখান থেকে চলে যাব, মানে দৌড়ে পালাবে বলতে পারেন, কিন্তু পালাই নাই এই জন্য যে আমার ভাই ছিল সাথে, ফুফাতো ভাই। কারণ আমি যদি চলে আসি তো ওর যদি অনেক বড় কোনো ক্ষতি হয়ে যায়, মূলত আমাদের ধান তো আমার দুলাভাইয়ের, তো আমাদের জন্য ওর একটা ক্ষতি হবে সেটা আমি চাচ্ছিলাম না, এটা অনেক স্বার্থপরতার ব্যাপার চলে আসতো, তাই আমি ওখানে ওর সাথে স্টে করতেছিলাম। তো যাই হোক, ঘটনাটা ঘটলো আর কিছুক্ষণ পর, আমি আবার শুয়ে পড়লাম। ঘুম তো আমার আসছিল না, কিন্তু হঠাৎ কেন যেন আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে দেখি ওই যে একটা পিচ্চি মারা গিয়েছিল, ও এসে বলতেছে তোরা এখানে কেন আসছিস, বাসে চলে চলে যা। আমি স্বপ্নের সাথে সাথে আমি উঠে একদম মানে উঠে গেছি। এখন আমি মানে কি করবো ঠিক বুঝতে পারতেছি না। তখন আমার কেন যেন মনে হচ্ছে আমি দৌড়ে পালাই। আর তখন আমার যদি যে বন্ধন, যে ভাই আমার পুরাতো ভাই, ওরা আমাকে নিয়ে বাঁচতে হবে, ওরকম কিছু আসলে মৃত্যু সামনে চলে আসলে তখন মনে হবে যে মারা যাবো, তখন আর ওরকম সব বন্ধন টন্ধন কাজ করে না খুব সম্ভবত, সেটা আমি বুঝতে পারলাম ওই সময়। তো যাই হোক, আমি দৌড় দিতাম, মানে একটু মুভ করলাম, মুভ করার পরে আমি একটু নড়ছি, দেখে আমার পুরাতো ভাই সেও একটু মুভ করছে। মুভ করার পরে আমি আবার মুভ করলাম, আপনার ও সজাগ কিনা, যদি মুভ করতে তো সজাগ হলে আমাকে বলবে যে হ্যাঁ কিরে কি অবস্থা, তুই নড়াচড়া করতেছিস কেন। তো যাই হোক, আমি আরেকবার মুভ করার পরে ও বলতেছে, ও জাস্ট খালি বলছি কিরে কিরে বলার পরে ও পরে যেটা শুনলাম ওর কাছ থেকে, ওর মুখের উপর মানে একটা চাপ দিল আমার
বলতেছে আমার ছাড়, আমার কথা বলতে দিচ্ছিস না কেন তুই? পরে আমি তো খুব স্ট্রেঞ্জ ছিলাম, তখন আমি উঠে দৌড় মারলাম। কারণ কি, যে আমি তো ওরা ধরি নাই, কিন্তু ও কেন বললো আমাকে ছাড়, মানে নিশ্চিত এখানে কোনো বাজে কিছু ঘটে গেল। তখন আমি দৌড় মারছি এবং খুব জোরে একটা চিল্লান দিয়েছি, বাড়ির সাথেই ছিল। তো চিল্লান শুনে আম্মু তো সজাগ ছিল, সাথে সাথে উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমি চিল্লাপাল্লা, মানে একদম চিল্লাপাল্লা করে অস্থির অবস্থা, এবং আমি মানে হাত পা তো অথরে কাঁপছিল। জীবনের প্রথম সময় আমার কাঁপতেছিল, কখনো আর হাত পা কাঁপে নাই আমার কখনো। তো পরে আশেপাশে মানে যে ঘর বাড়ি ছিল সবার থেকে সব থেকে মানুষ দৌড়ে বের হইলো। আর ফুয়াতো ভাইটা ও যেখানে শুয়েছিল ওখান থেকে আর উঠতে পারে নাই। পরে মানুষ গিয়ে আম্মুর যখন বলতে, আমি কিছু বলতে পারি না, আম্মু যেটা বললো যে ওই সময় নাকি আমি বলতেছিলাম ভাই ভাই, মানে আমার ভাইটা রেখে ওইখান থেকে আনার জন্য ফুয়াতো ভাই হলো। আমরা অনেক মিশতাম, চলাফেরা করতাম একসাথে, সবকিছুতেই মানে সবকিছুতে একসাথে ছিলাম, কন্টিনিউ। অনেক মায়া ছিল ছেলে ওর জন্য। তো যাই হোক, পরে সবাই মানে উড়ে গিয়ে যখন আনছে, ও সম্পূর্ণ সেন্সলেস অবস্থায় আছে, বাড়িতে নিয়ে আসা হলো। অনেক পানি ঢালা হইলো, হুজুর আসলো। হুজুর এসে মানে পরে অনেকক্ষণ পরে অনেকটা মানে একটু হুশ আসছে। হুশ আসার পরে যেটা সবচেয়ে মানে লক্ষণীয় বিষয় ছিল, সেটা হলো ওর মুখে যে চাপ দিয়ে ধরা হয়েছিল সেই জায়গাটা ফোলা অবস্থায় ছিল, 2-1 দিন মতো ফোলা ছিল। হুজুর অনেক ট্রিটমেন্ট করছে, কিন্তু আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা হলো রাসেল ভাই, যখন ওর সেন্স ছিল, ও ঘটনাটা ব্যাখ্যা করতে গেছিল। ব্যাখ্যা করার পর আমি যেভাবে বলছিলাম যে প্রথমে আমার কাঁথা ধরে টান দিয়েছিল, সেম ওর সাথে একই অবস্থা হয়েছিল। তারপর একটা লোক আসছিল, আইসা আমার বুঝে দিয়ে ব্যাক করছে। এটাও হয়েছিল, শুধু তাই না, সবচেয়ে বড় কথা, আমি যে স্বপ্নটা দেখছিলাম, ওই যে পিচ্ছি মেয়েটা বলতেছে তোরা এখানে কেন, চলে যা। তো ও মানে যে কিন্তু পার্থক্য হলো একটা, ওরে বলছে বাঁচতে চাইলে থাক, বাঁচতে চাইলে চলে যা, আর না হয় তোর বড় জনের ক্ষতি হয়ে যাবে। তো ওর পার্থক্য শুধু এটুকুই ছিল আমাদের মধ্যে। তারপর আসল ভাই আমরা তো পরে বাড়িতে চলে আসলাম। আসার পরে ওর ট্রিটমেন্ট করে ভালো হয়েছে। এখন ও মালয়েশিয়া প্রবাসী আছে, আর আমি তো আছি। অনেক ধন্যবাদ আপনাকে। লিসেনার, আমি গোলাম জাকারিয়া রাসেল, আমার বাসা রাজশাহী বিনোদপুর দাসমারি। আমি আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটি হচ্ছে 2002 সালের, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখনকার। আসলে আমরা যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলের একটা সিস্টেম ছিল যে আমরা প্রতি বছর বিদায় অনুষ্ঠান করি। তো এই বিদায় অনুষ্ঠানে আমরা আগের রাত্রে স্টেজ সাজাতাম, তারপরে বিভিন্ন গান নাটক এগুলা রিহার্সেল করতাম। তো আমাদের স্কুলটা গ্রামে অবস্থিত। তো আমাদের গ্রামটা এমনি ভূত বা জিন এগুলানের বিভিন্ন কথা আমরা শুনতাম। তো এগুলো আমি কখনো বিশ্বাস করতাম না, এবং সবসময় বন্ধুদেরকে বলতাম যে এটা আসলে কোনো বিষয় না, ভূত বলে কোনো জিনিস নেই। মানে একটু সাহসী টাইপের, সব জায়গায় সবার সঙ্গে মজা করতাম। তো এরকম রাত 2টা কি 2:30 বাজে, তখন আমি স্কুলের গেট থেকে একটু বাইরে আসি। বাইরে আসার পরে ওখানে আসলে আমি যে জিনিসটা দেখতে পাই, ওই রাস্তার পাশে কিছু সুপারি গাছ এবং কিছু ডাব গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছিল। তো আমি যে জিনিসটা দেখছি সেটা হলো যে সুপারি গাছে কেউ যেন উঠে গেল। তো আমি প্রথম অবস্থায় যখন এটা দেখলাম যে কেউ উঠে গেল, তো আমি একটু ভয় পেয়েছি যে রাতের বেলায় কেউ নেই। আমি আবার চিন্তা করলাম যে হয়তো এটা আমার মনের ভয়, আমি ভয় পাচ্ছি। আমি দ্বিতীয়বার দেখার জন্য আমি ওখানে একটু ওয়েট করলাম। কিছুক্ষণ পরে দেখছি যে অদ্ভুত একটা প্রাণীর মতো পিছনের দিকে, এবং মুখটা মনে হচ্ছে যে বৃদ্ধ মহিলারা যেরকম মহিলার মতো, একটু দাড়ির মতো মুখটা, এরকম একটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখতে পাই। এটা দেখার পরে আমি দৌড় দিয়ে আমি স্কুলের মধ্যে চলে যাই। ভেতরে চলে যাওয়ার পরে আমি আমার বন্ধুদেরকে বলি যে আমি আসলে ভয় পেয়েছি, আমি একটা হয়তো কিছু দেখেছি। তো আসলে স্কুলের মধ্যে সবাই তো অনেক মজা করছে, আমার কথাটা কেউ গুরুত্ব দিচ্ছে না। তো আমার বাড়ির পাশে আমার আর এক ফ্রেন্ড ছিল, আমি ওকে শেয়ার করলাম বিষয়টা। তো বলছে যে না, এটা কোনো আসলে বিষয় না, এরকম হয়, এটা মনের ভুল। তো আমি বলছি না, রিয়েলি আমি অনেক ভয় পাচ্ছি, আমি পানি খেলাম এভাবে। তো ওকে আমি আবার বলছি যে আসলে বিষয়টা কিন্তু অন্যরকম। তখন সে বলছে চল আমরা আবার দেখি। আমি বললাম যে না, আমি আর যাবো না, কারণ এটা ভয় পেয়েছি। তো ও অনেক জোরাজোরি করলো যে না দেখবে, ও অনেক সাহসী, সবসময় রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরে, এইভাবে বিভিন্ন জায়গায় যায়। তো আমি ওর কথা শুনে একটু সাহসী হয়ে গেলাম, এবং
আবার ওই জায়গায় যাচ্ছি। তো আমি যখন যাই তখনই আমি যেতে যেতে কিন্তু আমি ভয় পাই, আমার গা হাত পা কাঁপাকাঁপি শুরু করে এবং মানে আমার মনের মধ্যে একটা অন্যরকম ভয় কাজ করছে। অনেক মানে অন্ধকার, তারপরে ঝিঝি পোকার ডাক। তো আমরা ওই সুপারি গাছের কাছে গেছি, তখন ও বলছে কই কিছুই তো নাই। তো ও আবার সুপারি গাছের মধ্যে মনে করেন যে ও বলছে কি এইভাবে উঠেছিল, মানে ওই উঠে উঠে দেখাচ্ছে এরকম কি এইভাবে নামছে, তো অনেক ফান করছে, মজা করছে। আমি বললাম যে না আসলে, তো আমি ইজি হয়ে গেলাম যে না আসলে এটা আমার মনের ভয় হতে পারে। তো আমরা ওখানে 4 থেকে 5 মিনিট ছিলাম, তো চলে আসবো এই মুহূর্তে। তো মনে হচ্ছে যে গাছটা একটু মানে নাড়া দিচ্ছে বাতাসের মতো। তো উপরের দিকে তাকায় দেখছি যে মানে যে জন্তুটাকে আমি দেখছিলাম বা যে প্রাণীটাকে আমি দেখছিলাম, দুইজন মিলে কিন্তু দেখতে পাইছি। যে দেখছি যে লেজ, লম্বা লেজ, পাখির মতো, মুখটা মানুষের কিন্তু পিছনের সাইডটা অন্য রকমের। তো আমরা দেখেই তো খুবই ভয় পেয়ে গেছি এবং দৌড় দিয়ে আবার স্কুলের মধ্যে চলে আসছি। চলে আসার পরে এই বিষয়টা আর কারোর সঙ্গে শেয়ার করি নাই। তো আমরা দুইজন বলছি যে আমরা তো বাসায় যাব, তো রাস্তাতে তো ভয় পেতে পারি, তো কি করা যায়। তো ও অনেক ভয় পেয়ে গেছে। তো আমরা সবসময় জানতাম বা আমরা আমাদের নানা নানি বা বাবা মার কাছ থেকে শুনেছি এরকম যদি ভয় বা জিন এরকম কিছু দেখা যায়, যদি কাছে আগুন থাকে তাহলে নাকি জিনটা বা ভূতটা আসবে না কাছে, এরকম আমরা গল্প শুনেছিলাম। তো তখন এই কথাটা মনে হয়েছে। তো আমরা দুইজন বুদ্ধি করলাম যে তাহলে আমরা মোমবাতি এবং আমরা যদি দিয়াশলাই আমরা নিই, তাহলে হয়তো যদি কিছু দেখি তাহলে আমরা আগুন ধরাবো, আমাদের কোনো সমস্যা হবে না। এইভাবে আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম। আর অন্য বন্ধুদেরকে এই বিষয়টা বলছি, তারা ফান মনে করে তারা আমার কথাটা গুরুত্ব দেয়নি। তো তখন প্রায় রাত 3টা, 3:30 বাজে। আমাদের প্রোগ্রামের সবকিছু প্রস্তুতি শেষ, এখন আমরা যে যার বাসাতে চলে যাব। বিষয় হচ্ছে আমাদের বাসা যদি আমরা মেন রাস্তা দিয়ে যাই তাহলে 15 থেকে 20 মিনিট সময় লাগে। আর সচরাচর আমরা ভিতরের যে রাস্তাটা বাগানের মধ্যে দিয়ে, আমরা সেই রাস্তায় সবসময় যেতাম, তাড়াতাড়ি হয়ে যেত সেই কারণে। আর এমনি মনের মধ্যে ভয় আছে, সে কারণে আমরা ডিসাইড করছি যে ভয় পেলেও আমরা ভিতর দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাব। তো সবাই চলে যাচ্ছে এভাবে। আমরা যখন আমাদের রাস্তায় চলে আসছি, আমরা যখন ওই 2টা গাছ পার হয়ে গেলাম, ওই মুহূর্তে আমার মনের মধ্যে অনেক ভয় শুরু হয়ে গেছে। যে আমার মনে হচ্ছে যে পিছন থেকে হয়তো বা কেউ আমাকে এসে মানে চেপে ধরবে বা এরকম একটা কেমন, আর একটা কেমন একটা শব্দ মানে অনুভব করছি। তো আমি ওকে বললাম, আমার ফ্রেন্ডকে বলছি আচ্ছা আমরা মোমবাতি জ্বালাই, রাস্তা অন্ধকার, তাহলে হয়তো বা সুবিধা হবে। তো দুইজন মোমবাতি জ্বালানোর পরে রাস্তায় হাঁটছি অনেক জোরে জোরে। আমরা অনেক জোরে হাঁটছি, 5 মিনিটের রাস্তা মনে হচ্ছে যে আমাদের শেষ হচ্ছে না। তো রাসেল ভাই বিষয়টা আসলে এমন মনে হচ্ছে যে মনে হয় এই রাস্তাটা অনেক মানে দূরে হয়ে গেছে এবং একটা রীতিমতো ভয় পাচ্ছি, মানে আগের ওই বিষয়টা আমার চোখে পড়ছে। এরকম আস্তে আস্তে আবার 2টা গাছ, তাল গাছ আছে, তাল গাছের ওখানে এসেই আমি যে জিনিসটা খেয়াল করছি যে এবার এই বৃদ্ধ মহিলার মতো মানুষের আকৃতি, বৃদ্ধ মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ, মানে দুইজন যে মাথা যে চুলে হাত দিয়ে যে একটা ইয়া করে না, তেল দেওয়ার মতো, এইরকম একটা ঘটনা। তো এইরকম একটা ঘটনা। তো আমি তো এটা দেখে তো রীতিমতো ভয় পেয়ে গেছি। এখন মানে চিৎকার করেও কোনো লাভ নেই, অনেক ফাঁকা একটা জায়গা, আর মানে চিৎকার করেও কেউ আসবে না। তো আমরা অনেক ওটা দেখে আমাদেরকে কিছু বলছে না, আমরা শুধু জাস্ট এই ছবিটাই দেখছি। তো তো রাসেল ভাই পরের ব্যাপারটা যেটা হয় আমি ভাইয়ের সাথে শেয়ার করতে চাই। মানে আপনারা একই বন্ধু, আপনারা? আমি শেয়ার করতে চাই। পরে যেটা হয়, আমরা সামনের দিকে আগাইতে থাকি, আগাইতে থাকার পর বাড়ির কাছাকাছি যাই, যাওয়ার পরে আমাদের বাড়ি চলে আসছে। তো আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া এক কাজ করি, তুমি তাহলে চাইতে পারবে না, আমি দিয়ে আসবো। তো বললো যে না তুই চলে যা, তাহলে তো আমি একাই যেতে পারবো। তো সেইখানে রাসেল ভাই আবার মানে এই রাসেল ভাই আবার সেইখানে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তো রওনা দেওয়ার পরে যে ইন্টারেস্টিং যে ঘটনা দেখে, সে আবারও সেই জন্তুটা বা সেই আকৃতির সেই জিনিসটাকে আবার সে দেখতে পায়। দেখতে পাওয়ার পর সে ভয়ে আবার বলে বাসার কাছে চলে আসে। চলে আসার পর বাসায় তার আম্মাকে ডাকে, ডাকার পর বাসায় ঢোকার পর সে রাত্রে শোয়ার পর মোটামুটি 20-25 মিনিট পর তার ঘুম আসতেছে। এমন সময় সে লাইট বন্ধ করে শুয়েছিল। লাইট বন্ধ করে শোয়ার পর সে 20-25 মিনিট পর অনুভব করে যে তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে বা পা ধরে কেউ নাড়তেছে, এরকম একটা অবস্থা। তো সে মনে করে যে তেলাপোকা বা এরকম কোনো কিছু হইতে পারে, সে পা সরাই দেয়। আবার দেখে একটু পরে তাই অবস্থা। তো লাইটটা ছিল ভাইয়ার পাশেই, তো সাথে সাথে লাইটটা সুইচ
চাপ দেয় এবং সাথে সাথে দেখে যে সেই জন্তুটা আবার। তো এই দেখা অবস্থায় ভাইয়া আবার মানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো যখন জ্ঞান ফেরে তখন আমরা সবাই তাকে পানি ঢালছিলাম, সকালে এই ঘটনাটা ঘটে। তো ইন্টারেস্টিং সবচেয়ে মজার ব্যাপার যে এই ঘটনাটা আমরা ভূতে ফেমে গল্পটা বা ঘটনাটা শেয়ার করতে আসার আগে গত সপ্তাহে ঠিক এই ঘটনাটাই ভাইয়ার সাথে আবার পুনরাবৃত্তি ঘটে। ব্যাপারটা হয় এরকম যে ভাইয়া শুয়ে আছে, শুয়ে থাকার পর সে বিছানায় ঘুমাতে যাবে এমন অবস্থা, তারপরে পায়ে সে আবার সুড়সুড়ি অনুভব করে, পরার পর যে লাইট দেয় সে দেখে আবার সেই জন্তুটা বা সেই আকৃতির ফেসটা। তো পরে সে চিৎকার দিয়ে উঠে, রুমমেটরা পরে দেখে যে কেউ কিছু ছিল না। এই ছিল আসলে ঘটনা। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। হাই লিসনার, সবাইকে শুভেচ্ছা। আমি মোজাম্মেল হক সোহেল, আমি এসেছি মধ্যবাড্ডা থেকে। আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা জেলার ইলিশা ইউনিয়ন হচ্ছে আমার বাড়ি। সেখানেই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ভয়ঙ্কর ঘটনাটি ঘটে 2005 সালে। তো রাসেল ভাই, আমি আগেই বলে নিচ্ছি যে আমার ফ্যামিলির কেউ ভূত, পেতনি, ঝাড়ফুঁক এগুলি কেউ বিশ্বাস করে না, এবং এই পরিবেশে বড় হওয়াতে আমি এগুলি বিশ্বাস করতাম না, কখনোই বিশ্বাস করতাম না। তো 2005 সালে আমি তখন স্টুডেন্ট, আমরা আমার ফ্রেন্ডরা মিলে পরাণগঞ্জ বাজারে আমরা আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যায়। তো এমন অবস্থায় আমরা একটা খবর পেলাম যে আমাদের এক ফ্রেন্ডের বাবা অসুস্থ। তো ফ্রেন্ডের বাড়ি হচ্ছে ওই পরাণগঞ্জ বাজার থেকে 1 কিলোমিটার দূরে। বাড়িটার নাম হচ্ছে মকুরারি বাড়ি। এই বাড়ির দরজায় হচ্ছে একটা শতবর্ষী শিমুল গাছ, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তুলা গাছ বলি। তো ওই প্লেসটাতে অনেক অদ্ভুত ভয়ঙ্কর কাহিনী ঘটছে এর আগেও। তো আমরা খবর পাওয়ার পরে আমরা 3 বন্ধু মিলে ওই ফ্রেন্ডের বাড়িতে গেলাম ফ্রেন্ডের বাবাকে দেখার জন্য। তো আমরা 3 জন ফ্রেন্ড গেলাম, যাওয়ার সময় কোনো প্রবলেম হয় নাই। তো ওই বাড়িতে একটু চা নাস্তা খাওয়া প্লাস একটু গল্প করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ঘড়িতে দেখলাম যে রাত প্রায় 10:30 পার হয়ে গেছে। তো আমরা চিন্তা করলাম যে না, দেরি করা যাবে না, এখনই আমাদের বাড়ি ফেরা দরকার। তো আমরা বাসা থেকে বের হইলাম। তো ওই বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত, ওই বাড়িটা অনেক পুরানো বাড়ি, যার জন্য ওই বাড়ির দরজাটা অনেক লম্বা। দরজাটার এক মাথা থেকে আর এক মাথায় যদি আমরা হেঁটে আসি তাইলেও 5 মিনিটের মতো সময় লাগে, এতটা দূর। আর ওই দরজাটার 2 পাশে হচ্ছে সুপারি বাগান, অন্ধকার সুপারি বাগান। তো আমরা যখন ওদের বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরেই একটা কবরস্থান। তো কবরস্থানের সামনে দিয়ে যখন আমরা যাওয়া ধরলাম, তখন ওই কবরস্থানের মধ্যে একটা শব্দ, মরমর মরমর করে একটা শব্দ হলো। তো আমি তখনই অনেক ভয় পাইলাম এবং বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই একটা কিছু আছে। আমরা হাঁটছি, তো ওই রকম শব্দ শুনতে পাই বাগানের মধ্যে। তো আমার এতটা ভয় লাগলো, আমি চিন্তা করলাম যে আমরা 3 জন হাঁটছি, এই 3 জনের মধ্যে আমি কিনারে। চিন্তা করলাম যে না, কিনারে থাকা যাবে না। তো আমি অত্যন্ত কৌশলে কথা বলতে বলতে ফ্রেন্ড 2 জনের মাঝখানে আমি ঢুকে গেলাম। আমি মাঝখানে, আর আমার 2 ফ্রেন্ড, একটা হচ্ছে ফরিদ, ও পুলিশে চাকরি করে চিটাগং, ও এক পাশে, আর একটা হচ্ছে বিল্লাল। আমি মাঝখানে হাঁটছি। তো হাঁটছি আর শব্দ শুনতে পাচ্ছি, বাট ওই একটু সাহস সঞ্চয় করার জন্য কথা বলছি আর হাঁটছি। তো এরপর আমরা যখন ওই শিমুল গাছের কাছাকাছি গেলাম, শিমুল গাছটা আমাদের কাছ থেকে এখনো 10 হাতের মতো দূরে। এইটুকু পরিমাণ কাছে যাওয়ার পরেই আমার শিমুল গাছের দিকে দৃষ্টি গেল। দৃষ্টি যাওয়ার পরে দেখি যে শিমুল গাছের মধ্যে অনেক বড় বড় 8-10টা মাথা, কালো রঙের অদ্ভুত চেহারা আমাদের দিকে তাকায় আছে। তা আমার দেখে খুব ভয় লাগলো। আমি দেখে একবার তাকে অন্যদিকে চোখ ফিরে নিলাম। ফিরে চিন্তা করলাম যে না, এখান থেকে যত দ্রুত যাওয়া যায় তাইলে বাঁচা যাবে। তো আমি দোয়া পড়ার চেষ্টা করলাম, আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমার কিচ্ছু ব্রেনে আসে না। আগে থেকেই আয়াতুল কুরসি মুখস্থ ছিল, বাট ওই সময় আমার মনে আসছে না। অন্য দোয়া পড়ার চেষ্টা করছি, তাও আসছে না মনে। কিন্তু দ্রুত হাঁটতে আসি যে এই প্লেসটা দ্রুত পার হইতে পারলে বাঁচা যাবে। বাট 5 মিনিটের মতো হাঁটলাম, কিন্তু আমরা ওই শিমুল গাছের নিচেই রয়ে গেলাম। শিমুল গাছ ওই স্পেসটা পার হইতে পারলাম না। 5 মিনিটের মতো হাঁটার পরে আবার তাকিয়ে দেখলাম যে আমার শিমুল গাছের নিচেই, এবং শিমুল গাছের মধ্যে ওই বড় বড় মাথাগুলি দেখা যাচ্ছে। কি অদ্ভুত বড় বড় কালো রঙের মাথা, একেবারে বিরক্তির ভাব নিয়ে আমাদের দিকে তাকায় আছে। আমি তখন ওই ফ্রেন্ডদেরকে বললাম না, ওরাও দেখতে আসে, বাট আমি ওদেরকে বলতে আসি না, যাতে ওদেরকে বললে ওরাও ভয় পাবে, এই জন্য ওদেরকে বলতে আসি না। তো পরে আমি দেখলাম যে না, আমরা এখনো ওই গাছের নিচে। আমি আর নিজে সহ্য করতে পারলাম না।
আমি জোরে ওরে আল্লাহরে বলে একটা চিৎকার করলাম, চিৎকার করে আমি দৌড় দিতে চেষ্টা করলাম। তো আমাদের একটা ফ্রেন্ড বিল্লাল, সেও তো গোংরানো শুরু করছে, সে কোনো কথা বলতে পারতেছে না। সে এরকম করে ভয়ে ভয়ে কালেমা পড়ার চেষ্টা করতেছে, বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু, এইভাবে বলতে চেষ্টা করতেছে, সেও তাও বলতে পারতেছে না। পরে ওই যে চিৎকার দিয়ে আমি মাটিতে পড়ে গেলাম, উষ্টা খেয়ে পড়ে গেলাম। তো আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেছি। আর আমাদের যে ফ্রেন্ড ফরিদ, ও একটু সাহসী ছিল, ও আমার বারবার বলতে আছে যে সোহেল কি হয়েছে, ওর ওর বারবার এই কথা বলতে আছে যে না কোনো সমস্যা নেই ওর। আমি তো ওই সময় সেন্সলেস হয়ে গেলাম। পরে এই যে চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকজন আসলো, আচ্ছা টর্চ লাইট নিয়ে আসলো। টর্চ লাইট মারা তারা দেখলো যে শিমুল গাছের দিকে টর্চ লাইট মারলো, দেখলো যে না কিছুই নাই ওই গাছে, কিছুই দেখতে পাইলো না তখন। তো পরে আমি তো সেন্সলেস হয়ে গেছি। আমাদের ওইখান থেকে ওই যে ফরিদ, ও তো একটু সাহসী ছিল, ও আমাদের দুজনকে নিয়ে রিক্সা করে পরে বাড়ি চলে গেছে। যাওয়ার পরে আমাদের ওই এলাকার একটা আঞ্চলিক একটা প্রথা আছে যে কেউ যদি এরকম ভূত পেতনি দেখে বা ভয় পায়, তো তাদেরকে ওই যে পাতিলের নিচে, চুলায় যে রান্না করলে পাতিলের নিচে একটা কালো রঙের কালি পরে, ওই কালি আর লবণ মিক্সড করে খাওয়ায়। এটা খাওয়াইলে নাকি ভয় দূর হয়ে যায়। এটা আমাদের এলাকার একটা আঞ্চলিক প্রথা ভোলার। তো পরে বাড়িতে যাওয়ার পরে ওগুলি আমাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এই যে তারপরও জ্বর উঠছে। জ্বর ওঠার 4-5 দিন জ্বর ছিল। ওই বিল্লালেরও 4-5 দিন জ্বর ছিল। পরে আমাদেরকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, হুজুর একটু ঝাড়ফুঁক করে দেয়। তো অনেক ভয় পাইলাম আর কি এই ঘটনায়। এই ছিল আমার ঘটনাটা। তো কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি ঘটছে আমার চাচাতো ভাই সালিম এর সাথে। ও এখন মালয়েশিয়া প্রবাসী। ওদের যে ফ্যামিলি সেটা ছিল আপনার, ওদের একটা বড় নৌকা ছিল, ওইটার নৌকা চালায় ওদের মানে জীবিকা নির্বাহ হতো ওই সময়টাতে। তো ঘটনাটা 2 বছর কি 3 বছর আগে, 3 বছর আগে, হ্যাঁ, বর্ষার সময় যখন ওদের নৌকায় প্রবলেম হয়েছিল, তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে নৌকাটা মেরামত করা হবে যখন বর্ষাটা চলে যাবে। তো নৌকাটা মেরামত করবার জন্য নদীর পাড়ে, আমাদের গ্রাম থেকে বেশি দূরে না, 2-3 মিনিটের রাস্তা। তো নদীর পাড়ে যেখানে আপনার এটা মেরামতের জন্য তোলা হলো উপরে, ওই জায়গাটার বর্ণনাটা আমি দিচ্ছি। জায়গাটার সাথে নদীর ঠিক ওপারে শ্মশানঘাট, হ্যাঁ। তারপর শ্মশানঘাট, আবার নৌকাটা থেকে শ্মশানঘাটের অপোজিটে রয়েছে একটা ছোট হিন্দুপাড়াটার সাথে একটা স্মৃতিসৌধ আছে। মানে উনি ছিলেন হিন্দুপাড়ার একজন স্পেশাল লোক, তাই ওনার মারা যাওয়ার পরে পুরানো হয়েছিল এবং বাড়ির সাথে এবং বড় একটা স্মৃতিসৌধ করা হয়েছিল, সমাধি সৌধ যেটাকে বলা হয়। তো যাই হোক, আর ঠিক এটার পাশে আমাদের আমি আমার আগের ঘটনায় যে মসজিদটার কথা বলছিলাম, সেই মসজিদটার অবস্থান। তো ওই জায়গাটা যেতে হলে আগে মসজিদ ক্রস করতে হবে, তারপর ওই স্মৃতিসৌধটা ক্রস করে তারপর যেতে হবে ওই আপনার নৌকা যেখানে মেরামত করার জন্য তোলা হয়েছিল। তো তার আগে একটা কথা বলে নেই, মসজিদের সামনে একটা পুকুর, পেছনে আবার হিন্দু পাড়াটা করবার জন্য একটা পুকুর কেটে মাটি ফেলায় ওই হিন্দু পাড়াটা করা হয়েছিল। তো ধরো এখন আস্তে আস্তে হিন্দুরা এখান থেকে চলে যাচ্ছে, তবে ওই সময় পুরো হিন্দু পাড়ায় ভরপুর ছিল এখানে। আর একের পর এক আপনার অপ্রত্যাশিত ঘটনা ঘটেই চলছিল এই স্মৃতিসৌধটা কেন্দ্রিক আর শ্মশানঘাট কেন্দ্রিক। যাই হোক, আরো ঘটনার সুযোগ পেলে আরেকদিন এসে বলবো। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। নৌকার মেরামতের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু আরো কিছু কাঠ দরকার ছিল। তো আমার যে ভাই সেলিম ভাই, ওর আব্বু কাঠ কিনবার জন্য মানে মিটামিন পাশে একটা জায়গায় চলে গেছেন, কিন্তু ওই দিন আর উনি কাঠ ম্যানেজ করে আসতে পারেন নাই। তো ওনাকে থাকতে হইতো, মানে সেলিম ভাইকে থাকতে হবে, মানে একাই আজকে প্রতিদিন ওর বাপ ওর সাথে থাকে, যেহেতু একটা ভয়ানক জায়গা, তো দুজন একসাথে থাকতেন, কিন্তু আজকে ওকে একাই থাকতে হবে। তো আরেকটা কথা বলে নেই, গ্রাম্য এলাকা মোটামুটি যারা রাত্রিবেলা চলাফেরা করে নিজেদের প্রটেক্ট করার জন্য, একটু ভাব দেখানোর জন্য হলো একটা ছুরি সাথে রাখে আর কি। তো ও তেমনই একটা ছুরি ছিল, তবে সেটা আকৃতিতে অনেক বড়, লোহার একটা ছুরি। তো এটা সাথে নিয়ে, আর এটা দিয়াশলাই মাঝে মাঝে স্মোক করতো, সিগারেট টিগারেট নিয়ে আর কি ও নৌকাতে চলে গেছিল। চলে যাওয়ার পরে তখন রাত 11:30 কি 12টা এরকম হবে, অনেক রাত, গ্রাম্য এলাকা, সেটা বুঝতেই পারছেন, তাও বড় উপরা গ্রাম। তো নৌকাতে শোয়ার জন্য মানে নৌকাতে গিয়ে নৌকার ভিতরে শুয়ে পড়লো। তার আগে বলিনি, নৌকাটা ছিল অনেক বড়, নৌকাটার যে ছায়া ছিল ওইটা টিনের তৈরি, মানে টিনের তৈরি ছায়ার নিচে ও ঘুমাচ্ছিল। যাই হোক, ঘুমানোর পরে ও যখন ওর তন্দ্রা পায়ে এসে গিয়েছিল, ঠিক তখনই ও বুঝতে পারলো যে নৌকার যে ছায়া ওইটাতে
কিছু একটা এসে পড়ছে, এবং বড় ধরনের একটা মাটি বা বড় একটা মানে ইটের মতো যদি এসে পড়ে যেরকম একটা সাউন্ড হয় ওরকম একটা সাউন্ড হয়েছিল। তো ওর সাথে সাথে ও জেগে গেল। জেগে যাওয়ার পরে মানে কপি বলে বা কেরোসিনের তৈরি কপিতে সে আগুন দেয়। আগুন দেওয়ার পরে দেখলো সাথে সাথে আরো কয়েকটা মানে সাথে সাথে আরো কয়েকটা এরকম ভাবে পড়লো এবং ছায়াতে মুভ করতে শুরু করলো, হাঁটার মতো স্টেপ ফেললে যেরকম এরকম ভাবে। তো ও বুঝতে পারছে যে আজকে যেহেতু আমি একা, মানে খুব বাজে কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সেজন্য সে চিন্তা করলো আমার মনে হয় এখন বাড়িতে চলে যাওয়াই ভালো হয়, বা এখান থেকে সরে পড়ে আমার জন্য ভালো হবে। তো ওই সময়টাতে সে কি করলো, মানে যখন দেখতে পারলো, মানে সে অনুভব করতে পারলো যে এই মুভমেন্টের ব্যাপারটা অনেক বেড়ে গেল, অনেকগুলো একসাথে দৌড়াদৌড়ি শুরু করলো। টিনের তৈরি একটা ছায়ার উপর যখন মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, একটা বিশাল একটা আওয়াজ হওয়ার কথা, অনেক যদি একসাথে হয় এরকম কিছু একটা। তো ও সিদ্ধান্ত নিল যে আর থাকবে না, নৌকা থেকে বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে কৌতূহলবশতই ও পেছনে তাকাইলো যে আসলে মানে টিনের উপরে যে টিনের ছায়াটা ছিল ওটার উপরে কি আসলে কিছু ছিল কিনা। তো ও যখন তাকাইলো ও দেখতে পেলো যে নৌকার ঠিক পেছনে মানে মাঝে যেখানে বসে বইটা ধরে বা নৌকা নিয়ন্ত্রণ করে, এটার জন্য আলাদা একটু আসনের ব্যবস্থা করা হয়। ওই আসনের মধ্যে একটা কাক বসে আছে, দাঁড় কাক পূর্ণিমা রাত ছিল, সবকিছু দেখা যাচ্ছিল মোটামুটি। দাঁড় কাক ছিল, কাকের পাশে একটা মানে কুকুরও বসে আছে। তো ও দেখে ব্যাপারটা আসলে ভীষণভাবে ভয় পেয়ে যায় যে এটা তো হতেই পারে না, এত রাত্রেবেলা কুকুর আবার ওখানে কিভাবে উঠে, ওঠার তো কথা না, নৌকা মধ্যে আবার কুকুর আবার ছায়ার উপরে উঠে যাবে। তো ও আর ওইদিকে না চিন্তা করে, ও চিন্তা করে যে আমাকে এখনই বাড়িতে চলে যেতে হবে। আর যার দরুন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তো রওনা দেওয়ার পরে সেটা হলো সামনে আপনার স্মৃতিসৌধটা ক্রস করতে পারে। স্মৃতিসৌধটা এখানে 3 রাস্তার একটা মোড়, এখানে মোড়েই মূলত স্মৃতিসৌধটা। তো ও স্মৃতিসৌধের দিকে যখন ওর চোখ পড়লো দেখতে পেলো যে স্মৃতিসৌধের মধ্যে উৎপেতে আছে আরো অনেকটি মানে কি ধরনের একটা অদ্ভুত টাইপের শেপ, মানে উৎপেতে যেমন 70 জন অপেক্ষা করতেছে তারা। তো ও দেখে আরো মানে ভীষণ ভয় পেয়ে গেল। ছুরিটা হাতে নিয়ে ও মানে আগুন জ্বালাতে চাইছিল কপিতে, বাট হাতের কাঁপার জন্য মানে ও আগুনটা জ্বালাতে পারে না, গ্যাসের সাথে ঘষা দিতে পারে নাই, ও যেটা বললো পরে। তারপরে আর ওই দিকে নাই কি হয়েছে, ছুরিটা হাতে নিয়ে ছুরিটি মানে ছোড়া দুরুদ কালাম যা পারে সেটা সে পড়তে শুরু করলো, মুভ করতেছে। সে যখন সে মুভ করতে থাকে দেখে যে স্মৃতিসৌধ থেকে মানে ওইগুলো নামে রাস্তার মধ্যে পজিশন নিচ্ছে এরকম একটা অবস্থা। আর পেছন থেকেও ওইগুলো হাঁটতে শুরু করছে, যে নৌকার ছায়ার মধ্যে মানে বইটা যেখানে ধরে বসে যেগুলো ছিল। তো সে বুঝতে পারলো দুদিকে বিপদ। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটা হইলো যে আমাদের গ্রাম্য এলাকায় একটা কথা প্রচলন আছে, যখন মানুষ কোনো বিপদে পড়ে, আমাদের গ্রামটাতে মূলত যখন মানুষ কোনো বিপদে পড়ে তখন তার সঙ্গে যখন কোনো খালি কিছু আসবে, ধরেন খালি কলস নিয়ে কেউ গেল কিংবা খালি গাড়ি বা এই জাতীয় কিছু খালি কোনো কিছু দেখলে তখন মানুষ ধরে নিতে হয় যে আমার বিপদটা আরো কঠিন হচ্ছে বা অনেক ঘনীভূত হচ্ছে। তো যখন ও দেখতে পেলো যে মসজিদের ঠিক কর্নার থেকে একটা লোক একটা ভ্যান নিয়ে আসছে, ভ্যানে কিচ্ছু নেই, তখন সে বুঝে গেল যে আজকে আমার আসলে খুব খারাপ কিছু আমার সাথে ঘটতে যাচ্ছে। তো সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো যখন ও ছোড়া পড়তেছিল ও মানে কাঁদতেছিল এবং তুতলা ছিল অনেকটা, মানে ছোড়াটা ঠিকভাবে পড়তে পারতেছিল না ভয়ের চোটে। তো ও ছোড়া পড়তেছে আর মানে মানে আল্লাহকে ডাকতেছে আর সামনের দিকে হাঁটতেছে। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেটা হলো ও যখন সামনের দিকে হাঁটতেছিল ওর সামনে যেগুলো উৎপত্তি ছিল ওরাও ঠিক ওই পুকুরটাতে চলে যাচ্ছিল আস্তে আস্তে একটা করছিল, যে মোটামুটি পরে যখন রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় ও হাঁটতেছে। যখন মসজিদের কাছাকাছি চলে যায়, মসজিদের কাছে পেছনে দুটো রেন্টি গাছ ছিল অনেক বড়, ওই রেন্টি গাছ দুইটাতে বসে আছে, যে দেখা যাচ্ছে যে দুইজন হুজুর টাইপের, খুব ছোট দেখা যাবে কিন্তু হুজুর পাঞ্জাবি পাজামা পরা, তারা এক হাত দিয়ে ডাল ধরে আর বলতেছে হাত দিয়ে সেটা করছে মানে তাড়াতাড়ি যায় এরকম একটা ইশারার মতো আর কি, যেরকমটা হয়। তো ও ওইখান থেকে দৌড় শুরু করে আমাদের বাড়ি ক্রস করে, আমাদের বাড়িটা ক্রস করে যেতে পারে না, ওর বাড়ি আমাদের বাড়ি পরেই, ওখানে পড়ে যায় চিল্লার মেরে। তখন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যাই, মানে সজাগ যারা হয়েছিল আমরা সবাই দৌড়াদৌড়ি করে গিয়ে দেখি ওর অবস্থা, ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। তারপর বাড়িতে আনার পরে প্রায় অনেকটা তুতলামি শুরু করে দেয়, এরপর থেকে অনেকদিন তুতলামি করে, তারপর অনেক মানে পাইন টাইন ঢালার পরে অনেক কিছু করার পরে ও সুস্থ হয়। এখন ও মালয়েশিয়াতে আছে আর কি। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ পলাশ শাহ ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা লেলিনের সাথে ঘটে। আই ইউজ টু টিচ হিম, মিনিং আমি তার টিচার ছিলাম। তো অ্যাজ এ স্টুডেন্ট হি ওয়াজ ভেরি আমরা বাংলাতে শুনি। হ্যাঁ, অনেক ইন্টারেস্টেড স্টুডেন্ট ছিল। তো দেখা যাচ্ছে যে বাট এখন সে একেবারে উন্মাদ এবং পড়াশোনায় একেবারে মনোযোগ নেই, এবং দেখা যাচ্ছে যে তাকে নিয়ে তার বাবা মার অনেক চিন্তা, এবং তাকে অনেক ট্রিটমেন্ট করা হয় কিন্তু কোনোটাই সুফল বয়ে আনেনি।
তো কি কারণে এই ঘটনাটা এসব ওর এটা হলো সেটাই হচ্ছে মূল ঘটনা। তো এটা 2010-11 সালের দিকে ঘটনাটা ঘটে এবং ও ধানমন্ডিতে থাকে অ্যাকচুয়ালি, এটা ভূতের গলিতে প্রথমে থাকতো। তো ঘটনাটা সবকিছু ভালোভাবে চলছিল, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়। এমন একটা ঘটনা ঘটে যখন ওর বাবা মা যখন ওকে রেখে কোথাও বাইরে যখন বেড়াতে যেত বা ও যখন বাসায় একা থাকতো, তখন ওর সাথে কিছু ঘটনা ঘটতে থাকে আনএক্সপ্লেনেবল। দেখা যাচ্ছে যে ও বাসায় কেউ ছিল না, দেখা যাচ্ছে যে বা কোনো প্লেয়ারও চলতেছে না, কোনো সিডি প্লেয়ার কম্পিউটার কোনো কিছু চলতেছে না, কিন্তু তারপর ও কি যেন শুনতে পেত, যেন বাসায় কেউ যেন ফিস করতেছে। আবার মনে হয় কে যেন একটা গান গাচ্ছে, মৃদু সুরে গান গাচ্ছে। ও পরবর্তী রুমে গিয়ে দেখতো যে না, সবকিছু তো ঠিক আছে। ও আবার বাইরের দিকে খেয়াল করতো, তখন দেখতো যে না, বাইরে তো কোথাও থেকে আসছে না। আবার অনেক সময় ও একা থাকা অবস্থায় মনে হতো যে ওর বাসাটাই যেন বিশাল একটা প্রান্তের মধ্যে একা বাসাটা দাঁড়িয়ে আছে, আশেপাশে কোনো বাসা নেই। তো প্রথমে এসব বিষয় একেবারে কেয়ার করতো না। তো দিন যতই যাচ্ছিল, যখনই ও একা থাকতো তখন কিছু না কিছু এরকম ঘটতো। তো একদিন রাত্রে প্রচন্ড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেটা হচ্ছে অন্য কিছু ধারাবাহিকতা ছিল, যে প্রায়ই ও অনেক ভৌতিক স্বপ্ন দেখতো। এবং যে স্বপ্নটা সবচেয়ে বেশি কমনলি দেখতো, যে কোনো কিছু তাকে একটা তাড়া করতেছে এবং দেয়ার ওয়াজ নো এমবডিমেন্ট, তার কোনো একটা রূপ ছিল না, বাট ও বুঝতে পারতো যে ওকে তাড়া করতেছে এবং তাদের মধ্যে ডিস্টেন্সটা 1 ফিট অথবা 1 ফুট 2 ফিট এরকম। তো তাকে ধরে ফেলবে এবং ও প্রচন্ড চিৎকার করে জেগে উঠতো, এবং সকালে দুপুরে যখনই ও ঘুমাতো এই স্বপ্নটাই ও দেখতো আর কি। তো এটা নিয়ে ও খুব একটা কেয়ার করে না এবং বাবা মাকে বলে না। কিন্তু একদিন রাত্রে প্রচন্ড যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে, যে ও আরো কিছু একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখতেছিল, যে আরো বীভৎস একটা মুখ ওকে প্রচন্ড রেগে ধাওয়া করতেছে এবং এখনই ধরে ফেলবে, এবং ও প্রচন্ড চিৎকার করে ও জেগে ওঠে। এবং ও দেখতে পায় যে ওর হাতে এবং মুখে ড্রপ রক্ত জমে আছে। তো সাথে সাথে ওর বাবা মাকে জিনিসটা জানায় এবং সাথে সাথে আর কি ওয়াশরুমে গিয়ে সে ক্লিন হয়ে আসে। এবং পরে দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা চলতে থাকে। তখন ওর বাবা মা বাধ্য হয়ে কোনো একটা হুজুরকে ডাকায় এবং হুজুর যে রিচুয়াল গুলো ছিল সেগুলো সব পালন করে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে যে কোনো আর কি ফল হয়নি। কারণ যে ঘটনাটা এই রাত্রে ঘটলো, এক রাত্রেও 8-10 রাতের মতোই ঘুমাতে ছিল। তো মাঝরাতেও একটা শব্দ জেগে উঠলো, এবং সেটা ছিল একটা নূপুরের ধ্বনিতে একটা জেগে উঠলো, এবং কে যেন অত্যন্ত সুন্দরভাবে কে যেন নূপুর বাজাচ্ছিল। এবং ও তখন জেগে ওঠে এবং ও আর কি ওই শব্দের জন্য মরিয়া হয়ে ওঠে, যে তখন ওকে ওই যেখানে নূপুরের যেখান থেকে শব্দটা আসতেছে সেখান থেকে ওকে যেতেই হবে। এবং ও বুঝতে পারে যে ওর বাবা মাকে যদি জিনিসটা জানায় তাহলে নিশ্চয়ই যেতে দেবে না, এবং ও একাই সেখানে ও রওনা করলো। তখন রাত প্রায় 12টা-1টা, এবং ওদের বাসাটা হচ্ছে 5 তলায় এবং বিল্ডিংটা ছিল 6 তলা। তার মানে ও যখন গেট আস্তে আস্তে খুলে যখন বাইরের দিকে যেতে লাগলো, এবং ও তখন বুঝতে পারে যে এই নূপুরের ধ্বনিটা ছাদ থেকে আসতেছিল। তো যতই ও এক স্টেপ করে ছাদের দিকে উঠতেছিল, ততই শব্দটা যেন তীব্রতা বাড়তেছিল। এবং ও তখন ছাদে গিয়ে দেখলো যে হ্যাঁ, নূপুর ওখান থেকেই বাঁচতেছে, এবং অপরূপ সুন্দরী একটা মেয়ে। এবং দেখা যাচ্ছে যে সুন্দর ঠিক আছে, কিন্তু তার যে শারীরিক অবয়ব সেটা আর 8-10টা সাধারণ সুন্দরী মেয়েদের সাথে মিলে না। কারণ সে যে নূপুর বাজাচ্ছিল সেটা ছাদের উপর থেকে বাজছিল না, বরং ছাদের যে রেলিং এর পাশে যে শূন্য জায়গাটায়, তার উপরে মাথার চুল, নাক, মুখ সবই ছিল, কিন্তু তার নিচের অংশটা কোথায় পা, কোথায় নূপুর, কোথাও কিছুই ছিল না, অথচ সে নূপুর বাজাচ্ছিল। তখন সে প্রচন্ড টানে তার দিকে দৌড় দিল, কিন্তু ফরচুনেটলি সেদিন ওর বাবা মা ওর সাথে ছিল, এবং বাবা মা ও প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো, এবং তারা বুঝতে পেরেছিল যে তার ছেলে ছাদে গিয়েছে। তখন তাকে প্রচন্ড দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে, এবং সে কিন্তু ছাদ থেকে পড়ে যাওয়ার মুহূর্তে ছিল, যে আর 1 হাত কিংবা 2 হাত এগিয়ে গেলেই সে কিন্তু ছাদ থেকে পড়ে যেত। তো তারপরে ওই দিন ওইভাবে রক্ষা পায়, কিন্তু এরপরে যে সে এখান থেকে মুক্তি পায়নি, এবং যখনই সে গ্রামে বেড়াতে যেত তখন দেখা যাচ্ছে এরকম 2-3টি কাহিনীর সাথে ঘটে। কিন্তু তারপর এই ঘটনার ফলাফলে অ্যাজ এ কনসিকুয়েন্সেস সে এখন একটা উন্মাদ জীবনযাপন করতেছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। ঘড়িতে সময় রাত 1:38। আমরা শুনছি ভূত এফএম, এবং আমরা সরাসরি আরো একটা ঘটনায় চলে যাব। আমাদের সাথে আরো একজন আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় চলে যাবেন প্লিজ। সোহেল। আরেকবার বলতে হবে আপনার নাম। আমি মোজাম্মেল হক সোহেল বলছি। আমি পেশায় একজন ব্যাংকার। আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল আমার গ্রামের বাড়ি ভোলাতেই, আমার ভোলা সদর থানার
একটা হচ্ছে ইলিশা ইউনিয়নে ওই মুকুরারি বাড়ির দরজায় যে শতবর্ষী যে শিমুল গাছটা, ওই শিমুল গাছের নিচেই। তা আমি তখন অনেক ছোট, প্রাইমারিতে পড়ি। তো ওই সময় ওই শিমুল গাছের নিচে একটা সড়ক দুর্ঘটনা হয়েছিল। সড়ক দুর্ঘটনা একজন লোক মারা গেছে। তো বিকেলবেলা তো অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো সন্ধ্যায় কোনো ডিসিশন নিতে পারে নাই কেউ যে লাশ কি করবে, ডিসিশন নিতে পারেনি, এই জন্য লাশটা ওইখানেই ছিল। তো থানা থেকে পুলিশ আসছে, পুলিশ ওই লাশ নিয়ে সারা রাত বসেছিল। এলাকার লোকজন রাত গভীর হওয়ার পর যার যার ঘরে চলে গেছে, শুধু 5-6 জন পুলিশ ছিল আর ওই লাশটা ছিল। রাত যখন 3:30টার মতো বাজে, তখন একজন পুলিশ একটু জেগেছিল আর অন্যান্য পুলিশরা চেয়ারে বসে ঘুমায় পড়ছিল। তো যে পুলিশটা জাগা ছিল, সেই পুলিশটা দেখলো যে ওই শিমুল গাছের উপর থেকে একটা সাদা কাপড় পরা একটা লোক অনেক বড় লম্বা একটা হাত দিয়ে ওই লাশটা উপরের দিকে উঠায় নিচ্ছে। এটা দেখেই সে জোরে চিৎকার দিয়ে সেও দৌড় দিল, আর অন্যান্য পুলিশরা ঘুম থেকে উঠে তারাও দৌড় দিল। দৌড় দেওয়ার পরে ওদের চিৎকারে এলাকার সব লোকজন চলে আসছে, আসছে তারাও দেখলো, টর্চলাইট মেরে দেখলো যে লাশটা উপরেই আছে ওই শিমুল গাছে। পরে কিছুক্ষণ পরে ফজরের আজান হয়েছে, অনেক লোকজন আসছে গ্রামের। পরে তারা অনেক লম্বা বড় একটা বাঁশ দিয়ে তারপরে ওই যে খুঁচে ওই লাশটা নিচে নামাইছে। তো এই ছিল আমার ঘটনাটা রাসেল ভাই। আমি এনডি সাহা সুমিত। আমি আপনার ঘটনা। গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আসছি। তো আমি এই ঘটনা বলে যাচ্ছি। তো এটা হচ্ছে কোটালীপাড়া জামুলিয়া গ্রাম। আর যে ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটে গেছে, ওনার বাড়ির কর্তা, যে তার নাম পরিমল সাহা। তো সংক্ষেপে ঘটনাটা বলছি, সেটা হচ্ছে এটা 2011 সালের ঘটনা। তো ওনাদের যে বাসাটা গ্রামের, সেটা হচ্ছে একটা পুরোনো দিনের বাড়ি, যেটার ভিত্তি আছে ঘটনায়। তো ওনারা ওই ভিত্তির উপরে বাড়িটা করছে। তো এটা ভিত্তি হচ্ছে প্রায় 200 বছরের পুরোনো বাড়িটা। তো এরকম গ্রামের সব মানুষ স্বাভাবিকভাবে বসবাস করতেছিল, কোনো অপ্রীতিকর ঘটনা কখনোই ঘটে নাই। তো একদিন যার সাথে ঘটনা ঘটেছে তিনি হচ্ছে পরিমল সাহার স্ত্রী। তো ওনার এই পরিমল সাহার বড় মেয়ে যখন ওনাদের বাড়ি বেড়াতে আসে, পরিমল সাহার নাতিকে নিয়ে ওনার স্ত্রী ঘুমাচ্ছিল, মানে উনি ওনার নাতিকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিল একটা ঘরের ভিতরে, আর বাকি সবাই দোতলায় ছিল। তো একটা পর্যায়ে রাত যখন 2টা থেকে 3টা বাজে, তখন তার মেয়ে যখন পাশে বিছানায় হাত দেয়, দেখে তার মা নেই। তো হঠাৎ অবাক হয়ে যায় যে কোথায়। তো কিছুক্ষণ সে চিন্তা করে আসলে কোথায়, 2-1 মিনিট ওয়েট করে, কারণ বাসার ভিতরেই তাদের বাথরুম এভরিথিং আছে, যাতে তার কখনো বের হতে হতো না। তো ওরকম 10-12-15 মিনিট অপেক্ষা করার পর যখন সে দেখে যে তার মা নেই, তখন সে তার বাবাকে ডাক দেয় উপর থেকে। সে আসার পর দেখে যে আসলে এই ব্যাপারটা কি। সবাই তখন ঘুম থেকে সবাই জেগে উঠে দেখে যে তাদের দরজাটা খোলা। তো দরজা খোলা এই এত রাতে 2-2:30টার সময়, এবং কোন সময় সে বের হয়ে গেছে সেটাও তারা জানে না। তখন যথারীতি একটা হইচই পড়ে যায়। ফলে কি হয় যে একত্রিত হয়ে যায় গ্রামের সব মানুষ। তো ওই সময় থেকে তারা একদম সারা গ্রাম তন্ন করে খুঁজে। যখন ভোর 7টা থেকে একটা গ্রামের নাড়ার পাল্লা বলা হয়, একটা মানুষ আবিষ্কার করে 9:30টার দিক তার মৃতদেহ, যেখানে তখন লাস্টে যখন টেনে বের করা হয়, তখন দেখা যায় যে একদম সীমিত, তার হাতে একটা লাইট, মানে তখনও জ্বলন্ত অবস্থায় ছিল, একদম সারা শরীর নীল। এবং আরেকটা ব্যাপার যে তার শরীরে অনেক সোনা গয়না ছিল, কোনো সোনা গয়নার খোয়া যায়নি। যথারীতি সকালে পুলিশ আসে, তাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়, সবকিছু করা হয়। এই ঘটনাটা শীর্ষস্থানীয় পত্রিকাতেও আসে, প্রথম আলো, কিন্তু আজ পর্যন্ত সেই কাহিনীর কোনো সুরা হয় নাই। এটা ছিল আমার ঘটনা। কিন্তু রাসেল ভাই, আপনি যদি জিজ্ঞাসা করেন ওই জামুলিয়া কোটালীপাড়া গ্রামের যে কোনো মানুষকে, এখনো পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত 90% মানুষ বলবে যে তার গলা মানে ভূতে ভাঙে রেখে গেছে, অথবা আমি গত বৃহস্পতিবার ফোন দিয়েছি কাহিনীটা একটু মানে পুরোপুরি শোনার জন্য। তখনও আমি মানে কয়েকটা ছেলের কাছে ফোন দিয়ে বলছি যে আসলে কি ঘটনার কোনো আসলে কিছু বের হয়ে আসছে। বলে না, আমরা সবাই ধারণা করছি তাকে
ভূতেই মারছে। কারণ তাদের শত্রুতা বলতে কি, এখন পর্যন্ত শত্রুতা ছিল না তাদের সাথে, আর সম্পত্তি নিয়ে কোনো বিরোধ ছিল না। তারা অনেক ভদ্র একটা ফ্যামিলি। আপনি যদি রাসেল ভাই কখনো যান এই ভূতের সন্ধানে, আপনি অবশ্যই কোটালীপাড়ার জামুলা গ্রাম, বিশেষ করে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার জামুলা ওই গ্রামটা অবশ্যই যাবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। করেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। লিখছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি রতন, ব্র্যাকেটে লেখা ছদ্মনাম। পেশায় আমি একজন প্রকৌশলী এবং একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি ভূত এফএমের ভক্ত এবং প্রায় 2 বছর যাবৎ এই অনুষ্ঠান নিয়মিত আমি শুনে আসছি। আমি অনেক দিন যাবৎ ভাবছি আমার জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অনুষ্ঠানে শেয়ার করব, কিন্তু কাজের ব্যস্ততার কারণে তা করা হচ্ছে না। তদুপরি আমার কর্মস্থল ঢাকার বাইরে হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঘটনাটি বর্ণনা করাও আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আপনাকে লেখা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমার বাড়ি মানিকগঞ্জের কোনো এক থানা অর্থাৎ মফস্বল এলাকায়। আমি 1996 সনে নটরডেম থেকে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করে বাড়িতে চলে যাই। আমার বাড়ির পাশে একটি ডিগ্রি কলেজ আছে, যার মাঠের সম্মুখে অর্থাৎ দক্ষিণ পাশে একটি নদী পূর্ব পশ্চিমে বহমান। আমি প্রতিদিন ওই মাঠে সন্ধ্যার পর বন্ধুদের সাথে আড্ডা দিতাম। প্রথমবার আমি যেটা দেখলাম সেটা স্বাভাবিকভাবে বুঝাবো বা কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। মাঠে আমরা গোলাকার হয়ে বসে আছি। সময়টা এশার আজানের 5-6 মিনিট আগে হবে। হঠাৎ দেখি একটি নীলাভ সবুজ উজ্জ্বল বর্ণের আলোর গোলক ব্যাস প্রায় 1-2 ফুট হবে ভূমি থেকে 60-70 ফুট উপরে উঠে ভূমির সমান্তরালে নদীর উত্তর প্রান্ত হতে দক্ষিণ প্রান্তের দিকে আতশবাজির মতো ছড়িয়ে ছিটকিয়ে পড়তে পড়তে 3-4 সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে আমরা প্রায় 200 ফুট দূরে ছিলাম। এটা দেখে আমি ভয়ে বাকরুদ্ধ হয়ে যাই। আমার বন্ধুরা তারা কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করলে তারা বলে যে না, তারা কিছু দেখেনি। এরপর আমি তাদেরকে এই ঘটনার কথা বললে তারা বিশ্বাস করে এবং এক বন্ধু বলে নদীর অপর প্রান্তে অবস্থিত একটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় ময়লা আবর্জনা ওই স্থানে ফেলা হয় এবং ফলে ভয়টা আরো বেড়ে গেল। তৎক্ষণাৎ আমরা সেই স্থান ত্যাগ করলাম। এরপর ওটা আবার দেখার উদ্দেশ্যে আমি প্রতিদিন সন্ধ্যার পর থেকে সেই মাঠে একেবারে পশ্চিম প্রান্তে একটি নিরাপদ দূরত্বে অপেক্ষা করতে থাকি। ঠিক 5 দিন পর ওই একই সময়ে আমি পূর্ব দিকে মুখ করে বসে আছি। হঠাৎ আমি আমার মনের অজান্তে পেছনের দিকে ঘুরি এবং দেখি 20-25 ফুট দূরে একটি গাছের ওপর দিয়ে সেই একই দৃশ্য। আমার তাকানো দেখে আমার বন্ধুরা তাকালো এবং তারাও দেখতে পেল। তৎক্ষণাৎ আমরা সবাই বাকরুদ্ধ। তারপর থেকে সন্ধ্যার পর অনেকবারই বিভিন্ন জায়গাতে এই একই দৃশ্য দেখেছি। এরপর আমি চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং চট্টগ্রামে চলে আসি। কিন্তু এখানে সন্ধ্যার পর অনেকবারই এই একই দৃশ্য দেখেছি। সবশেষ ঘটনাটি ঘটে 2004 সালের জুন মাসে। আমি তখন বাড়িতে অন্যান্য দিনের মতো যথা নিয়মে রাত 11টার দিকে শুয়ে পড়ি এবং সাথে সাথে আমার ঘুম চলে আসে। একসময় স্বপ্ন দেখি একটা আলোর গোলক ঘরের চাল থেকে নিচের দিকে পড়তে গিয়ে ফ্যানে আঘাত পেয়ে বিকট শব্দে সারা রুম আলোকিত করে নিচে পড়ে গেল এবং আলোটা বেজিতে রূপান্তরিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ভয়ে বেড সুইচ অন করলাম, দেখি ঘড়িতে 1:29 আর রাত বাতি জ্বালানো ছিল, ভয়ে নিভাতে পারিনি। সারা রাত বাতি জ্বালানো ছিল, ভয়ে নিভাতে পারিনি। বাকি রাতটুকু ভালো ঘুম হয়নি। সকালে আনুমানিক 6:30 দিকে ঘুম থেকে উঠে রুমের দরজায় শিকল লাগিয়ে বের হই। সকালের আনুষঙ্গিক কাজ সেরে নাস্তা করে 9:30 দিকে দরজার শিকল খুলে রুমে প্রবেশ করি। হঠাৎ খেয়াল করি ড্রেসিং টেবিলের পেছন থেকে নড়াচড়ার আওয়াজ আসছে। কাছে গিয়ে তাকিয়ে দেখি একটা বেজি। এটা দেখে মনে হচ্ছিল আমি এখন কোথায়। আমি যা দেখছি তাকে সত্যি, কারণ এই ঘরটা ভূমি থেকে 2.5 ফুট উঁচু এবং মেঝে পাকা, কাজেই রুমে কোনো মতেই বেজি প্রবেশ করতে পারে না। আমি ভয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে এসে আমার আম্মাকে সবকিছু খুলে বলি। আম্মা বলল চলো দেখি। তারপর আমরা আমার রুমে গিয়ে দেখি বেজিটা তখনও আছে। আম্মার নির্দেশে তখন লাঠি দিয়ে তাড়িয়ে ওটাকে রুম থেকে বের করে দেই। এরপর আর কখনো ওই আলোর গোলক দেখিনি। ধন্যবাদ সবাইকে।
একটু জানতে চাই একদম শুরুর কথা, মানে কিভাবে শুরু হয়েছিল। 1993 সালের কথা, এটা জি। 93 সালের কথা। তখন আমার আব্বা খুব অসুস্থ, মানে উনি মৃত্যুপথযাত্রী, হেপাটাইটিস বি তে আক্রান্ত। যাই হোক, আমরা সে সময় একজন প্রতিবেশীর কথা মতো, মানে কবিরাজ নামে পরিচিত একজন মহিলার ওখানে যাই। আমি আমার আম্মা, আমার বড় ভাই, এই তিনজন আমরা ওখানে গেছিলাম। মানে আমরা ওনাকে এর আগে আমরা কখনোই তাকে চিনতাম না বা দেখিও নি, ওনার সম্পর্কে জানতাম না, এবং কবিরাজ স্বাভাবিকভাবে আমাদের সম্পর্কে জানবে না। কিন্তু আমি খুব অ্যাস্টনিশড হয়ে গেলাম, মানে ওখানে যাওয়ার পরেই উনি শুধু আমাদের দিকে একবার করে তাকালেন এবং তারপরে আমাদের ফ্যামিলি সম্পর্কে, আমার আব্বার চেহারা ইত্যাদি ইত্যাদি, মানে ডিটেলস ক্লিয়ার বললো। মানে এটা আমি খুব অ্যাস্টনিশড, উনি কিভাবে পারলো। এর আগে আমি জানতাম যে এ ধরনের ক্ষমতা নাকি কারো কারো থাকে, কিন্তু আমি এই প্রথম দেখলাম যে এটা সম্ভব হয়। তারপরে উনি আমার আব্বার রোগটা সম্পর্কে কতগুলো তথ্য দিয়ে বললেন যে উনি আসলে বেশিকাল বাঁচবে না, এখানে কিছু আর করার নেই। যাই হোক, তারপরে আব্বা 3 মাস জীবিত ছিলেন, ওনার কথাটা সত্যি হলো। মানে ওই সময় থেকে আমি আগ্রহী, এটা বলতে পারেন। তবে শুরুটা ওই সময় করার প্রশ্নই ওঠে না, আমি তখন ক্লাস 9-এ পড়তাম। শুরু 98 থেকে আমি কিছুটা চর্চা শুরু করি। একজন মানে ওস্তাদের পরামর্শ মতো, কিন্তু ওস্তাদ আমাকে কোনো সহায়তা করেনি, আমি নিজেই চেষ্টা করে কিছু দূর অগ্রসর। মানে এটা বলতে গেলে ওই মানে একটু খেয়াল বশত এবং ওই রহস্যটা ভেদ করার একটা আগ্রহ, এই দুটা নিয়ে আমি শুরু করছি। আচ্ছা, 98 এর আমরা একদম শেষে চলে যাই আবার, তারপরে মাঝের ঘটনাগুলো শুনবো, কারণ রাত যত বেশি হবে তত ভয় বাড়বে এবং আগ্রহও বাড়বে সবার। ছেড়ে দিলেন কেন তাহলে? এটা ছাড়ার মূল কারণ, মানে এই প্র্যাকটিসটার কারণে আমার বাস্তব জীবন যাপনে কতগুলো অসুবিধা তৈরি হতো, বেশ, মানে যেটা আমি খুব অস্বস্তি ফিল করতাম, এবং আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে চাইছি, এই কারণে এটা ছেড়ে দেওয়া। আর এটা আমার কোনো উপকারে লাগেনি, আমি নিশ্চিত, বরং কতগুলো ক্ষতি করছে, যে কারণে আমি মূলত এটা ছেড়ে দেওয়া। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনার সাথে কখন সিদ্ধান্ত নিলেন যে ছেড়ে দিব? কয়েকটা ঘটনা নিশ্চয়ই ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আপনি মনে করেছেন যে ছেড়ে দেওয়াটা প্রয়োজন। প্রথমে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা এটাকে মানে ব্ল্যাক ম্যাজিক বললেন। হ্যাঁ, এটার নাম দেওয়া যেতে পারে ব্ল্যাক ম্যাজিক, তবে এটা মূলত হয় এক ধরনের মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে এই পাওয়ারটা ভিতরে প্রথমে ক্রিয়েট করে। মানে এটাই, আমি এই মেডিটেশনটা প্র্যাকটিস করার পরে প্রথম কিচ্ছু বুঝিনি। তারপর থেকে মানে আমার এখন মনে হয় যে আমার হয়তো ওই ক্ষমতাটা আমার নিয়ন্ত্রণের বাইরে গেছিল, যেখানে এই ঘটনাগুলো ঘটতে থাকে একটা সময় থেকে। আমি বিভিন্ন সময়ে মানে স্বপ্ন দেখতে শুরু করি রাত্রে, এগুলো সেফ স্বপ্ন। প্রথম গুরুত্ব দিতাম না, কিন্তু মানে কয়েকটা ঘটনায় বুঝতে পারলাম যে এই স্বপ্নগুলো 15-20 দিন, 1 মাসের মধ্যে সত্য হওয়া শুরু করে। আচ্ছা, তারপর থেকে আমার 2-1টা ঘটনার পর থেকে বিশ্বাস তৈরি হলো যে তার মানে আমি এখন স্বপ্ন দেখবো, মানে এটা অমুক দিনের মধ্যে ঘটবেই। এবং তখন থেকে আমার মধ্যে প্রচন্ড একটা ভীতি কাজ করতো। অলরেডি তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, সুতরাং মানে আমাকে ওই ভীতির সাথে তাল মিলালে চলতো না, লেখাপড়া করতে হতো, যেখানে খুব অস্বস্তিতে থাকতাম। আপনাকে আমি একটা ঘটনা বলি এ প্রসঙ্গে। আমার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু, মানে আমরা একসাথে অনেক কাজ এবং কালেকশন, বিভিন্ন অ্যান্টিক্স কালেকশন করতাম, ওটা আমার একটা নেশা। যাই হোক, আপনার চরিত্রের সাথেও এটা খুব ভালো যায় সাথে। হ্যাঁ, আমি মানে বাড়িতে আমার ছোট্ট একটা মিউজিয়ামও আছে আমার বাড়িতে। জি। আমি একটা রাত্রে, আমি তখন আমাদের সেমিস্টার পরীক্ষা চলছে, মেবি 3rd সেমিস্টার, 2002 সালের কথা। ওই সময় আমি রাত্রে মানে স্বপ্ন দেখলাম যে ওর একটা দুর্ঘটনা ঘটছে এবং ও মানে ডেড। এইটা স্বপ্নটাকে আমি গুরুত্ব দেইনি যথারীতি। তারপরে অদ্ভুত পরের দিন রাত্রে একই স্বপ্ন দেখলাম। তখন আমার একটু চিন্তা আসলো যে কেন আমি এই স্বপ্নটা দেখি। সাধারণত আমরা দিনে যা চিন্তা করি তার রিফ্লেকশন রাত্রে হয়তো স্বপ্নে দেখি, কিন্তু আমি ওই ধরনের কোনো চিন্তা করার স্কোপ নাই, করিও নাই। তখন আমি পড়া নিয়ে ব্যস্ত। স্বপ্নটা পরপর 3 দিন দেখলাম, বিভিন্ন সময়, হয়তো বা কখনো ভোরে দেখছি বা রাত্রে, এরকম আমার মনে হয়। এবং আমি আগের কতগুলো অভিজ্ঞতার কারণে তখন আমার একটু ভয় জাগলো যে এইটা আবার সত্যি না হয়ে বসে। তবে মন থেকে আমি একদম উড়া দিলাম যে না, এটা কখনোই সম্ভব না। এবং আমি নামাজে আল্লাহকে বলতাম যে এ ধরনের মানে ভয়, এটা যেন বাস্তব না হয় কখনো। কিন্তু দুর্ঘটনা ঠিক 1 মাসের মধ্যে তার সুইসাইডের একটা সংবাদ আমি পাই। এবং আপনি নিশ্চয়ই মানে সেটাই দেখেছিলেন স্বপ্নে? এবং ঠিক সেইটাই, মানে আমি তখন অ্যাস্ট্রনিস্ট, শুধু না নিজের উপরে বিরক্ত, কেন এটা হলো এর ব্যাখ্যা পাচ্ছি না। তখন ওই যে আমি যার কথা বললাম, উনাকে আমি একটু বললাম আর কি, উনার বাড়ি খুলনাতে, আমি তাকে ওস্তাদ বলে সম্বোধন করছি। আমি ও শুনি আমার ওস্তাদ ঠিক না,
একটা পরামর্শদাতা, উনি আমাকে বললো যে তুমি এগুলো কেন করো, সবার জন্য না, দরকার নেই, ওইগুলো প্র্যাকটিস বাদ দাও, সবগুলা সবার জন্য না, তুমি বাদ দাও এগুলা। আপনি এবং আপনি তারপর থেকে আমি উৎসাহে ভাটা পড়ে, সোজা কথা। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে কিছু সুফল পেয়েছিলেন আপনি। হ্যাঁ। সেই সুফলগুলো যদি এই একটু আমাদের বলতেন। এই সুফলের সময়টা আমি যখন আসলে প্র্যাকটিসটা বাদ দেওয়ার চেষ্টা করি বা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, সুফলটা আমি তখন পাওয়া শুরু করি আসলে জি। প্র্যাকটিক্যালি। এর মধ্যে আমি আপনাকে একটু আগে বলছি যে আমি মানে অ্যান্টিক্স কালেকশন করি। জি। আমার দীর্ঘদিনের হবি, শুধু আমি না, আমাদের অনেক কালেক্টরদেরই এটা একটা হবি থাকে, একটা কয়েনের ব্যাপারে। একটা ব্রিটিশ একজন সম্রাটের কয়েন, এটা খুব দুর্লভ পাওয়া। আমি ওরকম প্রায় স্বপ্নে দেখতাম যে হয়তোবা কোথাও একটা গাছ লাগাচ্ছি, মাটি খুঁড়তে গিয়ে ওই কয়েনটা পেয়ে গেলাম, এরকম যথারীতি ইম্পর্টেন্স দিতাম না। কিন্তু এই স্বপ্নটা ঠিক ওই যে 3 দিনের একটা ব্যাপার বললাম না, পরপর 3 দিন আমি দেখি এই স্বপ্নটা একটা সময়। এই ঘটনাটা বেশি দিন আগে না, 10 সালের দিকে। স্বপ্নটা দেখার পরে ঠিক তার 15 থেকে 20 দিনের মধ্যে সত্যি আমি কাকতালীয়ভাবে ওই কয়েনটা খুব অর্ডিনারি একটা জায়গা থেকে পাই। এবং তখন আমি এত প্লিজড হই, মানে সত্যি যে না, যে মানে ক্ষমতাটা বা যে কাজটাকে আমি নেগেটিভ মনে করতাম, এতদিনে একটা সুফল সংবাদ, সেটা সুফল সংবাদ বহন করে নিয়ে আসলো। সংবাদ। আর একটা আমার মানে চাকরি পাওয়ার ব্যাপারে, আমি একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, এক্ষেত্রেও একই ব্যাপার। আমি একটা সময় থেকে মানে আমি কিছুকাল বাইরে থাকতাম, ওখান থেকে ব্যাক করার পরে আমি চিন্তা করলাম যে দেখি এদেশে সবাই তো মানে গভর্নমেন্ট জবের দিকে ঝুঁকছে, দেখি চেষ্টা করি নিজেও, কিন্তু আমি সে মানের স্টুডেন্ট না, মানে এরকম একটা চিন্তা ছিল যে আমি হয়তো পারবো না সেটা। কিন্তু তখন আমি আবার ওই পূর্বের প্র্যাকটিসটা ওটা আবার কাকতালীয়ভাবেই একটু শুরু করি, তবে খুব অল্প কয়েকদিনের জন্য শুরু করি, এবং তারপর থেকে ভিতরে আমি মানে ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে শুরু করি আমি যেন সেরকম একটা অবস্থায় পৌঁছা গেলাম। আস্তে আস্তে ঠিক অদ্ভুত, যেটা আমার দ্বারা হয়তো সম্ভব না, আমি একের পর এক পরীক্ষার 3টা ধাপ ছিল আমাদের, প্রিলিমিনারি, রিটেন ইত্যাদি, প্রত্যেকটাতে সফলতার সাথে টেকা শুরু করি। এবং ভাইবা বোর্ডে সাধারণত বাংলাদেশে অনেক ধরনের করাপশন হয়, আপনারা জানেন। আমার ক্ষেত্রে ভাইবা বোর্ডটা খুব আমার ফেভারে ছিল, এটা আমার অত্যন্ত পজিটিভ মনে হয়েছে। মানে এবং আমি যেটা স্বপ্ন দেখতাম, আপনাকে আরেকটু ঘটনা আমি বলতে হয়তো মানে এখন খেয়াল আসলো। আমি ওই সময় চিন্তা করতাম যে আমার আম্মা অসুস্থ বাড়িতে, আমি একা, আমার পোস্টিংটা যেন গভর্নমেন্ট জবের আমার নিজের জেলাতে হয়, এবং আমি এটাও মানে মনে মনে কেমন যেন ভেসে উঠতে যে আমার নিজের জেলাতে হবে। এটা আসলে একটা অদ্ভুত ব্যাপার। এবং আমার নিজের মানে জন্মস্থান যে উপজেলাটা, জেলার মধ্যে, সেখানে পোস্টিং হবে। আজ সত্যি আমার প্রথম পোস্টিংটা আমার সেখানে হয়নি, তার পাশের উপজেলাতে হয়, কিন্তু অদ্ভুতভাবে 2 মাসের মধ্যে বদলি নিয়ে আমি সেখানে চলে আসতে পারি। এই বদলিটা কিন্তু ওই সময় হওয়ার কথা না, একটু জটিলতা ছিল, কিন্তু কিভাবে সব হয়ে গেল। অর্থাৎ আমি যা ভিতরে দেখতাম তাই পূর্বাভাস, সেইটা এই যে পজিটিভ ঘটনা কতগুলো বহন করে, তবে ম্যাক্সিমামই নেগেটিভ ঘটনা, যেখানে এটা বাদ দিতে পারি। আমি একটা কথা বলবো, অবশ্যই আপনি নিজে একজন প্রকৌশলী, আমি একটা জিনিস বলবো যে আপনি যে সফলতার কথা বললেন, এটাতে অনেকেই উৎসাহী হয়ে ভাবছেন যে মানে এখন কিন্তু মানে যে সমস্ত নেগেটিভস ছিল সেগুলো তো অলরেডি সবাই ভুলে গেছেন, এবং অনেকেই হয়তো চিন্তা করছেন কি যে ও আমি কেন শুরু করবো না। কিন্তু আপনি আমাকে বাইরেও বলছিলেন যে না, আপনি অবশ্যই নিষেধ করবেন। আপনি একটু শুধু যদি লিসনারদের বলতেন যে কেন উচিত না এটা। আমি এখনো একই কথা বলবো, আমি নিষেধ করি সবাইকে এটা করার এবং এটা প্র্যাকটিস করার এবং এ ধরনের চিন্তা থেকে দূরে থাকার। জি, এটা কারণ এটা স্বাভাবিক জীবনের অংশ না। আপনি চেষ্টা করলে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলে আপনার জীবনের সফলতা এমনিতেই আসতে পারে, অনেকেরই আসে, এর জন্য আপনার এটা প্রয়োজন নেই। আর এটার যে নেগেটিভ পয়েন্ট, সেগুলো চিন্তা করলে আপনি শিউরে উঠবেন। সুতরাং ওই পজিটিভ টুকুর জন্য আপনার এত বড় স্যাক্রিফাইসের দরকার নেই, এটা প্র্যাকটিস করবেন না, আবার এই ধরনের কোনো চিন্তা করবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, আমি ডক্টর মাহমুদ ফ্রম কুমিল্লা। ওকে, তো আপনি যে ঘটনাটা বলবেন, সেই ঘটনাটা বলার আগে আপনি বলেছিলেন যে সবাইকে আপনার কিছু কথা বলার আছে। হ্যাঁ, সেটা একটু বলেন। যে ঘটনাটা বলতে চাচ্ছি, আসলে সেই ঘটনাটি কেউ বিলিভ করবে কিনা জানি না, আমি জানি এই ঘটনাটা কেউ বিলিভ করবে না, তাই কারোর সাথে শেয়ারও করা হয় নাই। আর ভূত এফএম আমার একটা ফেভারিট একটা প্রোগ্রাম, এবং এটার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, এবং এটার মাধ্যমে মানে লিসেনারদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এখন কেউ বিলিভ করুক বা না করুক, এটা একান্তই তার ব্যাপার। ওকে, তো আমরা আপনার ঘটনায় যাই। আচ্ছা, মেডিকেল কলেজের নাম টাম বলা যাবে না, একটা প্রাইভেট ক্লিনিকের। প্রাইভেট ক্লিনিক। ওকে, চলে যাই আমরা ঘটনায়। তো ঘটনা ঘটছে আজ থেকে প্রায় 3 মাস আগে, নভেম্বরের লাস্ট উইকে। আমি একটা প্রাইভেট ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে আছি। তো সেদিন আমার ছিল ইভিনিং শিফট ছিল।
তো ইভিনিং শিফট শেষ করে রাতের বেলা যখন বাসায় ব্যাক করব, তো হঠাৎ করে ইমার্জেন্সির সামনে দেখলাম যে একজন লোক মানে কান্নাকাটি করতেছে। সাধারণত আমি এতটা খেয়াল করি নাই, তারপর কেন যেন মনে হলো যে লোকটার সাথে কথা বলি, কেন কাঁদতেছে। তো কাছে গেলাম, কাছে যাওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি হয়েছে, আপনি এত কাঁদতেছেন কেন? তো লোকটা জড়িয়ে ধরে আরো হাওমাও করে কাঁদা শুরু করলো। তো ওনাকে কোনো রকম সান্ত্বনা দিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি বলেন ঘটনা কি। তো উনি বললো, এইমাত্র একটা পেশেন্ট ভর্তি হয়েছে 301 নম্বর রুমে, যদি পারেন একটু দেখেন আর লোকটাকে বাঁচানোর চেষ্টা করেন, কারণ ওনার 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওরা প্রায় এতিম হয়ে যাবে, তো প্লিজ একটু দেখেন বলে আরো কান্না ভেঙে পড়লো। তো ওনাকে কোনো রকম সান্ত্বনা দিয়ে বসে আমি দেরি না করে আমি 301 নম্বর রুমে গেলাম। তো যা পরিস্থিতি দেখলাম আসলে খুবই দুঃখজনক ছিল। ব্যাপারটা ছিল পেশেন্টের মুখের উপর চাদর দেওয়া ছিল, পাশে তার ওয়াইফ কান্নাকাটি করতেছে, আর পাশে 2টা ছোট বাচ্চা খেলতেছে, ওরা জানেও না তার বাবার কি হয়েছে। দেখে খুব মায়া লাগলো। তারপর চাদরটা যখন মুখ থেকে সরালাম তখন নিজেও হতবাক হয়ে গেছি যে আসলে বিশ্বাস করার মতো না, মানে এটাই সেই ব্যক্তি যাকে আমি মাত্র ইমার্জেন্সিতে কথা বলে আছি। ইমার্জেন্সিতে উনি হাওয়া করে আমার সাথে কথা করতেছিল। তো দেখে নিজেও আমি মানে পুরো স্টাক হয়ে গেছি যে কি দেখতেছি। আমি আসলে বিলিভ করতে পারতেছিলাম না ওই মুহূর্তে, এটা বিশ্বাস করার মতো না যে এই লোকটা এখন ডেড বডি হয়ে শুয়ে আছে। এবং আপনি আমাকে একটু আগে বলছিলেন যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে আপনি তো অ্যাভয়েড করেন যে মানে ডাক্তারদের যেটা হয় আর কি, প্রতিদিনই এরকম ঘটনা অসংখ্য দেখতে হয়। তারপর নিজেকে খুব কষ্ট করে সামলালাম যে আসলে আমি কোনোদিন এরকম ঘটনা কোনোদিন ফেস করিনি, আর মানে আসলে হবে কি না সেটা আমি কোনোদিন আশাও করিনি। তারপর যথারীতি নিজেকে সামলিয়ে রুম থেকে বের হয়ে গেলাম। তো মন খারাপ ছিল, আস্তে আস্তে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর নর্মালি মাত্রা কাটলো কোন রকম। তারপর 4-5 দিন এরকম মানে পার হলো। তারপর আবার যথারীতি ডিউটিতে জয়েন করলাম, যাওয়া আসা করতেছি। তো 4-5 দিন পরে আমার নাইট ডিউটি ছিল। তো নাইট শিফটের জন্য মানে হসপিটালে গেলাম, ঢুকলাম। ঠিক ইমার্জেন্সির সামনে যখন গেলাম, ঠিক ওই সিটে বসা একই লোক, মানে পরিচিত একটা জন মানে বসে মানে চুপ করে মন খারাপ করে বসে আছে। তো আমিও তো একটা দেখি না, খেয়াল দেখেও না দেখার মধ্যে ভান করে রইলাম যে আসলে কে যেন পরিচিত মনে হচ্ছে, কিন্তু ঠিক মনে পড়তেছে না কে সেই ব্যক্তি। তো যখন মানে সেকেন্ড ফ্লোরে যখন উঠতেছিলাম, এই লোকটাই আবার সামনে এসে হাজির হলো, যাকে আমি ইমার্জেন্সির সামনে দেখলাম। তো উনি আমার সামনে হাত ধরে বলল যে ভাইয়া কেমন আছেন। তো আমি তখন বুঝতেছিলাম না কি করব, তবে নিজেকে সামলে নিয়ে দাঁড়ায় থাকলাম। তারপর উনি আমার হাত ধরে বলল যে স্যার যদি পারেন ছোট বাচ্চা দুটোর জন্য কিছু করেন। এই ব্যক্তিটা খুব মানে আকুতি করলো। তখন এই কথা বলে উনি মানে টার্ন নিয়ে উল্টা দিকে হাঁটা দিল। আমি পিছন দিকে ডাক দিলাম, ভাইয়া আপনি তো আপনার অ্যাড্রেসটা বললেন না। ডাকতেছি, উনি শুনতেছে না, উনি সোজা হারিয়ে গেল। তখন তো আমি মানে মনে করলাম যে হয়তো হ্যালোসিনেশন কিছু একটা মানে হয়েছে, যার কারণে এরকম লাগতেছে। তারপর ডিউটি যথারীতি শেষ হলো, নাইট ডিউটি ছিল। তো রাত্রেবেলা তো যাই হয় হসপিটালে, এরকম খুব বিজি টাইম যায় আর কি রাত্রে। তারপর আর্লি মর্নিং আমি ব্যাক করছি বাসা, যে ভালো লাগতেছে না, আমার কলিগকে হ্যান্ড ওভার দিয়ে যে তুমি ডিউটি করো, আমি চলে যাই, ভালো লাগতেছে না আজকে। তো খুব ভোরবেলায় চলে আসছি, তো বাসায় ব্যাক করলাম। তো ব্যাক করার সময় মানে সাধারণত রিক্সা দিয়ে আসতে হয়, আমার বাসাতে রিক্সা থেকে ডিস্টেন্স। তো রিক্সা নিয়ে আসলাম। তো রিক্সাওয়ালাকে ভাড়া দেওয়ার জন্য দাঁড়ালাম, পকেট থেকে টাকা বের করলাম, টাকাও দিলাম, একটা 50 টাকা নোট ছিল, টাকা দিলাম। তো যখন রিক্সাওয়ালা যখন আমাকে টাকা মানে চেঞ্জ দিতেছে, ভাঙি দিতেছে, তখন ফেসটার দিকে তাকালাম, রিক্সাওয়ালা দেখে অনেকটা পরিচিত মনে হলো, এবং লাগলো যে এই লোকটার চেহারা ওই মৃত ব্যক্তির সাথে অনেকটাই মিলে। হ্যাঁ, সিকিউরিটি বসে তাকালাম, কিন্তু উনি করলো তাড়াতাড়ি আমাকে ভাঙতি দিয়ে উনি চলে গেল। তারপরে টাকা গুনতে গুনতে যখন বাসার ভিতরে ঢুকলাম, একটা টাকার নোটের মধ্যে একটা অ্যাড্রেস দেখতে পেয়েছি। তো অ্যাড্রেসটা দেখে মানে একটু কিউরিওসিটি হলো যে অ্যাড্রেসটা কিসের, তাও আমাদের কুমিল্লা শহরের মধ্যে একটা ঠিকানা ছিল। যাই হোক, নোটটা নিয়ে ভিতরে গেলাম, টাকা টোকা নিয়ে। তারপরে ফ্রেশ হলাম, নাস্তা করলাম, নাস্তা করে শুয়ে আছি। তো শুয়ে এসে চিন্তা করলাম যে গত রাতে কি ঘটলো ওটা একটু মানে রিমাইন্ড করলাম। তারপরে এই যে লোকটা যে নোট দিল, নোটের মধ্যে অ্যাড্রেসটা, ওদিন ছিল আমার অফ ডে ছিল। তো কিউরিওসিটি বশত ওই অ্যাড্রেস মতো আমি চিন্তা করলাম যে যাই দেখি কি অবস্থা, এই মানে অ্যাড্রেসটা কার, কেন এইভাবে আসতেছে। তো অ্যাড্রেস অনুযায়ী গেলাম কুমিল্লা শহর একটা জায়গায়। তো যাই দেখি অদ্ভুত কাণ্ড, মানে একটা মহিলা তার বাচ্চা দুটোকে নাস্তা খাওয়াচ্ছে, এবং কাছে যেতেই দেখি যে ওই মহিলাটা হচ্ছে ওই মৃত ব্যক্তির ওয়াইফ এবং তার 2টা বাচ্চা। তো বাচ্চা 2টা এখনো জানে না তার বাবা মানে মারা গেছে।
এটা খুবই 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 অদ্ভুত টাইপের ঘটনা। এটা মানে দুঃখজনক লাগছে। হ্যাঁ, মানে এই ধরনের ঘটনা আসলে বিশ্বাস করাটাও খুব কঠিন, খুবই কঠিন। তারপরও মানে ওই সময় দেখে ওদের জন্য খুব মায়া হলো, তো পকেটে যা ছিল ওদের কিছু দিয়ে আসলাম, এবং এখনো ট্রাই করি যখন যা পারি ওদের সাহায্য করতে চেষ্টা করি। এখনো পর্যন্ত আপনার তাদের সাথে যোগাযোগ আছে। সাধারণত পেশেন্টদের সাথে এরকম পরবর্তীতে দেখা হওয়ার চান্স ডাক্তারদের খুবই কম, হয়। কিন্তু এখনো পর্যন্ত আপনি সেটা করেন। আপনাকে অনেক ধন্যবাদ Thank you, আপনার ঘটনার জন্য। ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ইউ আর মোস্ট ওয়েলকাম। ওকে, আজকে যে স্টোরিটা বলবো এটা আমাকে আমার এক আমেরিকান ফ্রেন্ড পাঠিয়েছেন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। সেটা আপনি অনুবাদ করে বলবেন? হ্যাঁ, অনুবাদ Translate করে বলবো। আমি ওর থেকে যেভাবে শুনেছি সেটা বাংলায় বলবো। রাইট। অ্যান্ড সে অনলাইনে হয়তো লগ ইন করে শুনছে, তো তার জন্য বলতে চাই, এডওয়ার্ড, ইফ ইউ আর লিসেনিং, ইউ নো দিস ইজ ইউর স্টোরি এন্ড আই এম শেয়ারিং। ওকে, ঘটনা চলে যায়। আপনার ফ্রেন্ডের নামটা আরেকবার প্লিজ সবাইকে বলেন। ওর নাম হচ্ছে এডওয়ার্ড রড্রিগেজ। হ্যালো এডওয়ার্ড। ওকে রাসেল ভাই, আচ্ছা, স্টোরিটা হচ্ছে ওর ছোট ভাই রন রড্রিগেজকে নিয়ে। তো রন ওই সময় থাকতো নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কে থাকতো, ও জব করতে হচ্ছে সামওয়্যার ইন কলম্বাস অ্যাভিনিউর কাছে, সেন্ট্রাল পার্কের দিকে। এবং ও যখন মানে জব করে ব্যাক করতো, রাত হয়ে যেত আর কি, রাত প্রায় 12টা-1টা বেজে যেত আস্তে আস্তে। তো ও যে ট্রেনটা ধরতো সেটার নাম্বারটা আমি ঠিক একটু কনফিউজ হয়ে গেছি, বাট মনে আসছে না। বাট ট্রেনটা যেটা ছিল, ওই সাবওয়ে স্টেশনে সবসময় ট্রেন ধরতো না, অনেকক্ষণ পরপর ট্রেন আসতো। গভীর রাতে একদমই প্রায় ধরে না, অনেকক্ষণ পরপর। যাক, ও প্রায় বসে থাকতো। একদিন যেটা হয়, রন গভীর রাতে আপনার জব থেকে অফ হয়ে হেঁটে হেঁটে আসে, এসে যথারীতি সে সাবওয়ে ওই স্টেশনে ঢোকে। ঢোকার পর ও দেখে যে ওখানে মানুষ নাই, একদমই মানুষ নাই, পুরো কোয়াইট, মানে একটা কাম এনভায়রনমেন্ট, এমনকি ট্রেনেরও শব্দ নাই। ওখানে আপনার টিকিট চেকার, যে কয়েন চেকার ছিল, সে বসা ছিল ভেতরে, অ্যান্ড ওটা পুরোপুরি সিল থাকে গ্লাস দিয়ে, বুলেট প্রুফ গ্লাস দিয়ে। তো ওটার থেকে ও যখন ভেতরে ঢুকে আসে, নিচে নামে, দেখে কোনো মানুষ নাই, পুরো কোয়াইট। ও বসে থাকে, তো ওর গাটা ছমছম করতে থাকে, কারণ স্টেশনটাও এমনি অনেক পুরানো স্টেশন, মানে টাইলসও অনেক ময়লা হয়ে গেছে, মানে বেশ পুরানো। তো মানে চিন্তা ভাবনা করতে থাকে বসে থেকে, ও গান শোনার চেষ্টা করে। তখন আপনার ওয়াকম্যান ছিল, ব্যাটারি, ডাবল এ ব্যাটারিতে চলতো। তো দেখে যে ওর ব্যাটারিটাও আপনার ডাউন, গান আসছে না। তো ওটা বন্ধ করে চুপচাপ বসে থাকে সে। তো অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতেছে কি করবে, এবং একটু ভয় ভয় লাগতেছে। কেউ নাই, নীরব, বাতাস আসতেছে নিউ ইয়র্কে, প্রায় গাছটি বিন্যাস, এমনকি সাবওয়ের ভেতর দিয়ে ট্রেন চলাফেরা করার জন্য একটা এয়ার ভ্যাকিউম টাইপের বাতাস চলাফেরা করে। হঠাৎ বাতাসের শোষ শব্দ আসতেছে। তো ও এক সময় কর্নারে যেয়ে দাঁড়ায়, সে মানে যে সাবওয়ে স্টেশনের প্যাথের কর্নারে, ডান দিকে তাকাইতে থাকে অন্ধকারে। দূর থেকে হঠাৎ মনে হয় কিছু একটা নড়াচড়া করতেছে। তো ফার্স্টেও চিন্তা করে যে অনেক সময় হিচ হাইকার থাকে, বামরা থাকে, যারা ছিনতাই করে। তো ওইটার ভয় পায় ফার্স্টে, যে এরকম কিছু কি। পরে দেখে না, আস্তে আস্তে একটা মানে অবয়ব, দ্যাট ইজ ওয়ারিং এ হুড, মানে বড় একটা হুডের মতো পরা, এবং মাথাটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে এগিয়ে আসতেছে, মানে ওই সাবওয়ের যে ইটার দিকে আসতেছে, রেল লাইনের মধ্যে দিয়ে, ওখান দিয়ে হেঁটে হেঁটে যখন আলোর কাছে আসে, ও দেখে যে একটা মানুষ, কিন্তু মানুষ মাথা নিচু করে একটা চেহারাও দেখতে পায় না খুব একটা। তো ও দেখে যে হেঁটে হেঁটে আসতেছে, তো ঠিক ওর কাছাকাছি এসে ও পিছায় যায় একটু, এবং দেখা যায় ওর দিকে হেঁটে আসতেছে। একটা পর্যায়ে সে মুখটা উঁচু করে তাকায় ওই লোকটা, এবং তাকায় ও দেখে চেহারাটা কেমন জানি বুড়ো এবং বিভৎস টাইপের একটা চেহারা, নট লাইক এ নর্মাল হিউম্যান বিং, এবং চোখের চাহনিটাও কেমন। এবং লোকটা ওর দিকে তাকে একটা হাসি দেয়। হাসি দিয়ে সে দেখে ঠিক ওই ট্রেনের যে পাটাতন থেকে, নিচের লাইন থেকে সে এক লাফ দিয়ে উপরে উড়ে যায় আর কি, বাতাসের মতো। ওর একটা ঝাপটা লেগে দেখে খুব সুইফট, তাকে ক্রস করে উড়ে সাবের অন্য প্রান্ত থেকে চলে গেল লোকটা। এবং ওর সারা শরীর ধরেন মানে ঝিম ধরে যায়, এবং সে খুব ভয় পায়, কাঁপতে থাকে, এবং মানে সে খুব অপ্রকৃতস্থ হয়ে যায় ওই জায়গাটায়, যে কি করবে। তো ইন দ্যাট পয়েন্ট ও করে কি, বসে থাকে চেয়ারে, অনেকক্ষণ চিন্তা করে কি হলো, ব্যাপারটা কি দেখলো, এটা কোনো হ্যালুসিনেশন নাকি আসলে ভৌতিক কিছু, এরকম অনেকক্ষণ চিন্তা করার পরে সে যেটা করে, এক সময় সে ট্রেন আসে, এবং ট্রেনে করে সে উঠে যায়। এরপর অন্য একটা স্টেশনে যে ট্রেন ক্রস করে সে বাসায় যায়। বাসায় যে যথারীতি তার রুমে যায়, যে ঘুমাতে যায় গভীর রাতে, তখন ধরেন মানে লেট নাইট, মানে 3টা-4টা, মানে ভোরের সময় একটা। এই সময় হঠাৎ করে দেখে, মানে ঘুম ভেঙে যায়, দেখে জানলায় কে নক করতেছে, টক 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 করে জানলায় নক হচ্ছে মাথার কাছে।
তো শীতকাল, বেশ ঠান্ডা পড়ছে, মানে নিউ ইয়র্কে তখন ধরেন ফ্রিজিং টেম্পারেচার অলরেডি। তো চিন্তা করে জানলায় এত রাতে কে নক করতেছে, আমার ফ্ল্যাট হচ্ছে 3 তলার উপরে, এখানে কে নক করতেছে। তো ও উঠে যে আজ থেকে তাকায় দেখে জানলার ওই পাশে ঠিক যে চেহারাটা দেখছিল সেই চেহারাটা জানলার ওই পাশে। ওকে। এবং সে প্রচন্ড ভয় পায়, মানে কেঁপে ওঠার পরমুহূর্তে দেখে যে নাই, ওই জিনিসটা নাই, কিন্তু ও একটা বাতাস অনুভব করলে দেখে যে ওর যে জানলাটা ছিল ওইটা হচ্ছে স্লাইড আপ স্লাইড ডাউন টাইপের উইন্ডো আর কি, উপরে ওঠানো নিচে। দেখে যখন হালকা ফাঁকা, সেখান থেকে বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, কিন্তু ওইখানে বেশ ভালো রকমের একটা বাতাস ওখান থেকে আসছে, গাস্টি উইন্ড। প্রচন্ড ভয় পেয়ে মানে আসলে সে ওই সময় মানে তার সেন্সটাই উল্টাপাল্টা হয়ে যায়। তো ও খাটে যে বসে অনেকক্ষণ চিন্তা করে আমি এটা কি দেখলাম, হোয়াট আই এম সিইং, যেটা আমি ওই সময় একটা এক্সপিরিয়েন্স করছি, সে একই জিনিস, একই মানুষ আবার। তো ওর মাথায় না ডিমনিক জিনিসটা আসে না, যে এটা কি কোনো ডিমন বা কিছু এরকম। ওরা তো এটাকে ডিমন বলে, যেটাকে আমরা সচরাচর জিন বলি, ওরা ওটাকে ডিমন বলে। তো ও শুয়ে থাকে অনেকক্ষণ, শুয়ে থেকে পরবর্তী একটু পর বিছানা থেকে যখন নামতে যায়, ও দেখে যে ও যে ফ্লোরে পা দিচ্ছে, দ্যাট ফিলস লাইক সামথিং লিভিং, মানে কিছু একটা জ্যান্ত কিছুর উপর পা দিলে যেরকম চোখে দেখতেছে, সে ইটস লাইক এ কার্পেট, মানে ওই যে ফ্লোর করা যেটা, মানে ম্যাট বসানো, বাট মানে ওর পা মনে হচ্ছে লিভিং কিছুর উপরে সে ফেলতেছে। তো সে খুব ভয় পায়, চিৎকার করাতে ওখানে আশেপাশে কেউ ছিল না, এবং একসময় সে ফেইন্ট হয়ে যায় আর কি, তার সেন্স থাকে না। পরদিন সকালে তার মানে নিজে যখন বিছনায় আবিষ্কার করে নিজেকে, ওঠে, সে তার ভাইয়ের সাথে শেয়ার করে, ফ্লোরিডাতে ফোন করে যে এরকম ব্যাপার এরকম হয়েছে। তো ভাই বলে ইট প্রবাবলি আ নাইটমেয়ার, তোমার একটা নাইটমেয়ার হতে পারে, বা তুমি হয়তো কোনো ভুল কিছু মানে দেখছো, অথবা সামথিং তুমি উত্তেজিত ছিল, বা কোনো হনর মুভি দেখছো, কিছু তোমাকে এফেক্ট করছো। ওরা সহজে এটা বিশ্বাস করে না। বাট দ্য থিং ইজ বাট ও এটা নিয়ে সান্ত্বনা হতে পারে না। দিন চলে যায়, সন্ধ্যা যখন আসে, ওকে ওই জিনিসগুলা মনের মধ্যে ভয়গুলো জেগে ধরা শুরু করে ওর। ও হি স্টার্টস টু হ্যাভ ভিশনস অফ ডিফারেন্ট থিংস, হ্যাঁ, মানে বিভিন্ন রকম ভিশন পায়, অনেক জায়গায় হ্যাঁ এরকম জিনিস তার ভেতরে আসা শুরু করে। তো ও তখন তার মায়ের সাথে আপনার কন্ট্যাক্ট করে। মা নেবারিং স্টেটে ছিল, ওর মা সম্ভবত মেরিল্যান্ড বা কোথাও, খুব কাছেই। হ্যাঁ। তো ওর মা যেটা করে, ওর মা চলে আসে ওর কাছে, না মারা বয়স হয়েছে, দে নো ডিফারেন্ট থিংস। মা এসে বসে। তো ওর মা যখন নাকি ওই বাসায় আসে, এসে ওঠার পরে ওর সাথে বসে, বলে আমি তোমার বাসায় থাকতেছি গেস্ট রুমে। ওর মা যেটা এক্সপিরিয়েন্স করে, উনি লিভিং রুমে টিভি দেখছিল রাত্রেবেলা। আচ্ছা। উনি হঠাৎ করে ফিল করে যে ওনার মানে পিছনে কেউ আছে, অন্ধকারের ভিতরে মনে হচ্ছে রুমে কেউ হাঁটতেছে, তাকায় কেউ নাই। এবং উনি যখন এরকম এদিক ওদিক তাকাচ্ছে, হঠাৎ দেখুন টিভি বন্ধ হয়ে গেছে, মানে সামওয়ান টার্ন অফ দ্য টিভি। তো টিভি বন্ধ করার কিছু রিমোট একটাই ওখানে। এবং উনি মানে জিনিসগুলা ফিল করে যে ওনার বাসার মধ্যে এদিকে ওদিকে কেউ দৌড়ায়, কোনো একটা শব্দ, উনি উপস্থিতি বোঝে। তখন উনি চিন্তা করে না এটা আমার আসলে কিছু, আই হ্যাভ টু টেক সাম ডিসিশন। ছেলেকে উনি কি করে, ওখানকার যে চার্চের যে ফাদার, তার সাথে কথা বলে, মানে ফলোইং ডে গুলোতে যে কথা বলে, যেরকম এরকম ব্যাপার। তো চার্চের ফাদার বলে যে দেখো আমরা এক্সোরসিজম এগুলো করি না, আমাদের এগুলো নিষেধ, এখন করা এটা হয় না, এরকম কিছু হয় না, এটা একসময় হতো, এখন নিষেধ। তোমার এই ছেলেকে নিয়ে আসো, আই ক্যান প্রে, তার সাথে কথা বলতে পারি। তো ফাদার নিজেই আসে, এসে ওর সাথে কথা বলে। ফাদার তার মাকে একটা কথা বলে যে দেখো আমি একটা জিনিস বুঝতে পারতেছি, ইয়োর son is actually got in touch with some sort of entities, কোন একটা সংস্পর্শে এসছে, এবং সে তোমার সন্তানকে বিরক্ত করতেছে, এবং দ্যাট আই ক্যান নট কিউর, আমি এটা কিউর জানি না। এটার কিছু আছে যেটা প্রসিজার যেটা করে, সেটার জন্য মানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু গেট পারমিশন ফ্রম হায়ার, আমি এটা পারবো না করতে, তার সেটার মানে পারমিশনই নাই। তো সে এটা না করে দেয়। তখন তার মা হেল্প খুঁজে, চিন্তা করে খুঁজে আপনার ইয়ালো পেজ এটা থেকে। তো তিনি আপনার পায় আর কি, সাধু টাইপের আর কি, সে হচ্ছে ইন্ডিয়ান একজনের, সে একটা মানে রেফারেন্স পায়। তো সেই সাধুর সাথে উনি দেখা করে, কোনো ছেলেকেও দেখা করায়, কথা বলে। তো সেই লোকটা সে কিছুক্ষণ সে কাইন্ড অফ লাইক অ্যাস্ট্রোলজার টাইপেরও, সে দেখে থেকে সে তখন বলে যে আপনার ছেলেকে সবচেয়ে বেস্ট হবে, আমি যেটা আপনাকে করবো, আপনি ব্রুকলিনে যান, ওখানে মুসলিমদের মস্ক আছে, ওখানে মসজিদে যে আপনি ওখানে হুজুর পাবেন। হুজুর বলতে হু আর দ্য মুসলিম পিপল হু অ্যাকচুয়ালি ডু দিস প্রসিজার, তারা এখনো করে, কথা বলেন। তো ভদ্রমহিলা প্রথমে একটু হেজিটেট করেন যে উনি এক ধর্মের মানুষ, উনি এক ধর্মে যাবেন, বাট যেহেতু ওনাকে আরেক ধর্মের মানুষ সাজেশন দিচ্ছেন, তো উনি যান, যে ওখানে যে হুজুরের সাথে দেখা করেন। বলার পরে হুজুর বলে যে আপনার ছেলেটাকে দেখেই বলে যে হি গট পজেসড বাই জিন, জিন দ্বারা পজেসড হচ্ছে আপনার ছেলে, এবং ইটস এ ভেরি এল্ডার জিন, খুব মানে বয়স্ক একটা জিন,
হ্যাঁ, মানে বয়স্ক জিনের ক্ষমতা অনেক বেশি থাকে, এদেরকে ছাড়ানো খুব কষ্ট, ইটস ভেরি হার্ড প্রসিজার। আমি আপনাকে দিয়ে দিতে পারি প্রসিজার, বাট দ্য থিং ইজ হোয়াট, আপনি কতটুকু মানবেন জানি না। তো তারপরে সে যেটা করেন, হ্যাঁ, কিওর করেন, তখন উনি আসেন, এসে তাকে মানে চেষ্টা করেন ছাড়ানোর অনেকভাবে, এবং এটার মধ্যে অনেক প্রসিজার হয়, এবং এই প্রসিজারের থ্রুতে এক পর্যায়ে ওই ইসের সাথে, মানে জিন বা ডিমন যাই বলেন, তার সাথে ওই ইসের একটা নেগোসিয়েশন হয় যে হি উইল লিভ হিম, ওকে, এবং এক পর্যায়ে চলে যায়, তাকে ছেড়ে চলে যায়। তো উনি ওই যে আপনার রন বলছি, রন ইজ প্রিটি মাচ অ্যাকচুয়ালি হি রেসপেক্টস দ্যাট হুজুর এ লট নাও। আচ্ছা, হ্যাঁ, অনেক ও রেসপেক্ট করে এখনো, মানে এবং চরম রকম রেসপেক্ট করে। ওকে, এবং তার ভেতরে একটা জিনিস আসছে যে সে মানে এখনো কিছু জিনিস ফিল করে, কারণ এটা বলছে এখনো তার মানে পুরোপুরি সে না না কিছু জিনিস ফিল করে। তাকেও হুজুর বলে দিছে যে ইউ নো হোয়াট, তুমি আনঅ্যাটেন্ডেন্ট থাকতে পারবা না, তোমাকে সবসময় অ্যাটেনশন থাকতে হবে যে মানে এই জিনিসটার প্রতি। এগুলা সহজে এভাবে ছেড়ে যায় না, কিছু জিনিস তোমার মধ্যে হ্যাঁ, অনেক সময় আমরা এরকম অনেক ঘটনায় শুনি যে একবার পুরোপুরি সমস্যা দূর হয়ে যাওয়ার পরে আবার সমস্যাটা ঘুরে এসেছে, এরকম আমরা আগেও কিন্তু শুনেছি, এবং যে কোনো মুহূর্তে সেটা আসতে পারে। সেটাই। অনেক ধন্যবাদ বাবু ভাই। রাসেল ভাইয়া আমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। ঘটনার ঘটছে আমার ফ্রেন্ডের সাথেই, সে আমার সাথে শেয়ার করছে। এটা একটা সরকারি মেডিকেল কলেজের ঘটনা। ওকে, আপনি একটা ক্লু পেলেন কিন্তু। আচ্ছা, তো সে যখন 4th ইয়ারে পড়তো তখনকার সময়ের ঘটনা। তো একদিন রাতে হঠাৎ করে তার রিলেটিভস অসুস্থ হয়ে যায়। তো তার কাজিন তার আম্মুকে নিয়ে ওই মেডিকেল কলেজে আসে। তো হাসপাতালে যথারীতি ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর রাতে ভর্তি হয়েছে, তো পেশেন্ট ওর খারাপ ছিল, তো অসুস্থ ছিল। তো হাসপাতালে ভর্তি দিয়ে ওরা একটু রাত্রের বেলা হাঁটতে বেরোয়েছে, কারণ ওর কাজ কখনো মেডিকেল কলেজে আসে নাই, দরকার পড়ে আসে নাই, এবং সে চাইছে একটু মানে মেডিকেল কলেজে একটু ঘুরে দেখতে। তখন আমার ফ্রেন্ড ওর কাজিনকে নিয়ে মেডিকেল কলেজ ঘুরতে বেরোলো, ওকে দেখাইতেছে যে এটা একাডেমিক ভবন, ওটা প্রশাসনিক ভবন, এরকম করে ঘুরতেছে। তো হঠাৎ করে তার কাজিনের মানে ইচ্ছে হলো যে যেখানে পোস্টমর্টম করে ওই রুমটা দেখার জন্য, মানে আমি মর্গের কথা বলতেছি আর কি। তখন আমার ওই ফ্রেন্ড ওকে নিয়ে গেল, মর্গের কাছে গেল। তো কাছে যেতে যেতে হঠাৎ করে মানে ওই দরজার কাছে যাওয়ার পরে কলাপসিবল গেট লক ছিল। তো আর দেখাইতেছে যে এটা এখানে মর্গ, এখানে ভিতরে ট্রে আছে, ওটার উপর ডেড বডি থাকে, এইভাবে দেখাইতেছে। তো এক সময় আমার ফ্রেন্ড শুনতে পেলো ভিতরে কিছু একটা আওয়াজ হচ্ছে, মানে খুব অদ্ভুত টাইপের, যে কিছু কামড়াচ্ছে বা অত হাড্ডিটা দিয়ে কিরকম ভাঙা আওয়াজ পাচ্ছে। তো সেই সাউন্ড শুনে তার মানে ইচ্ছে হলো দেখার যে ভিতরে কি হচ্ছে, ঘটনাটা দেখার জন্য। তখন সামনে দিয়ে তো কলাপসিবল গেট লক, সেজন্য সে দেখতে পারেনি। তো সে জানতো পিছনে একটা জানলা আছে, ওটা দিয়ে হয়তো দেখা যেতে পারে। ওই জানলার গ্লাসটাও ছিল অনেক স্বচ্ছ। তোর কাজিনকে নিয়ে সে ওই পিছন দিয়ে গেল। তো যে দেখার ট্রাই করতেছে, তোমার ফ্রেন্ড দেখলো কি, জানলাতে দেখলো যে একটা লোক মেঝের মধ্যে বসে আছে গুটিসুটি হয়ে, এবং সে তার নিজের আঙ্গুলগুলো সে কামড়াচ্ছে। তো কামড়াচ্ছে খুব অদ্ভুত ভাবে, যে মনে হয় যে খুব ক্ষুধার্ত, সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং তার মুখ দিয়ে মানে রক্ত বের করছে আর কি। তো দেখে আমার ফ্রেন্ড অনেক সাহসী ছিল, সে ভয় পায়নি, কিন্তু অবাক হয়েছে ব্যাপারটা কি করতেছে। সে হয়তো হ্যালুসিনেশন মনে করছে ব্যাপারটা, যে আসলে এরকম হইতে পারে বা আমি ভুল দেখতেছি। তো সেগুলো তার কাজিনকে বললো, দেখো তো ভিতরে কিছু দেখা যায় কিনা। তোর কাজিন তো বললো যে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, এখানে কিছু না, একটা মানে খালি একটা রুম, এখানে কিছুই নেই। তো যাই হোক, ওরা আবার ব্যাক করলো। আমার ফ্রেন্ড ওর কাজিনকে মানে হসপিটালে দিয়ে সে রুমে চলে গেল। তো রুমে আসার পর সে চিন্তা করতেছে যে কি ঘটলো না ঘটলো। তো আমাদের ওই মেডিকেল কলেজের একটা সিস্টেম ছিল, যারা অটোপসি ক্লাস হবে 4th ইয়ার থেকে অটোপসি ক্লাসটা শুরু হয়, মানে আমি পোস্টমর্টম ব্যাপারটা একটু অটোপসি মানে হচ্ছে মেডিকেল ভাষায় এটা অটোপসি, যেটাকে আমরা মানে পোস্টমর্টম বলতে যেটা জানি আর কি, ময়নাতদন্ত যেটা বলি, সেটা মেডিকেল ভাষায় অটোপসি বলা হয় আর কি। তো ওই অটোপসির মানে ক্লাসটা থাকতো কি মানে গ্রুপ ওয়াইজ, যেমন সানডেতে যদি যাদের থাকে তাদের মানডেতে মানে গ্রুপ এরকম ভাগ করে থাকে, 4-5 জন করে থাকে। তো আমার ফ্রেন্ডেরও আনফরচুনেটলি পরের দিন তার অটোপসি ক্লাস ছিল। তো অটোপসি ক্লাসে সাধারণত 11টার পরে বা 12টার দিকে এরকম দিকে হয়, সকাল 11টা বা 12টার দিকে। তো ওর পরের দিন সকালবেলা যথারীতি সে ক্লাস শেষ করার পর অটোপসি রুমে গেল, যা দেখে ডুম যাকে অটোপসি করতেছে এই লোকটার কেউ ছিল না। এই লোকটা ছিল সে গতকালকে যাকে দেখছে যে নিজের আঙ্গুল কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তো এই জিনিসটা দেখে সে তখন খুব অবাক হয়েছে।
এবং মানে সে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না যে জিনিসটা আসলে কি ঘটনা কালকে ছিল, এটা কি আসলে সিরিয়াল ছিল না একটু কাকতালীয় ছিল নাকি, এটা সে নিজেও বুঝতেছিল না। কিন্তু সে খুব মানে এর ব্যাপার নিয়ে খুব মানে ইন্টারেস্টিং বিষয় মনে করে সে রেখে দিয়েছে। তো যাই হোক, তো সে মানে একটা জিনিস জানতে চাইছে যে আসলে কি ঘটনা যেটা ঘটছে, আমি দেখি পরের জনের সাথে জিনিসটা ঘটে কিনা জানার জন্য সে জানতে চাইতেছে যে পরের দিন কার কার মানে অটোপসি ক্লাস আছে। তখন সে জানতে পারলো যে তার রুমমেটেরই পরের দিন অটোপসি ক্লাস আছে। তো রুমমেটকে সে করলো কি খুব ভুলিয়ে ভালিয়ে কিছু কথা বলে, চল দোস্ত মানে আমরা রাতে খাওয়ার পরে একটু বাইরে হাঁটাহাঁটি করি। তো ফ্রেন্ডকে নিয়ে তার রুমমেটকে নিয়ে সে করছে কি ওই মানে মর্গের সামনে গেছে। মর্গে ঠিক যেভাবে সে তার কাজিনকে নিয়ে গেছিল ঠিক সেভাবে আজকে তার ফ্রেন্ডকে নিয়ে এসে গেছে। তো ওই মানে রুমমেটকে বললো যে তুমি দাঁড়াও আমি একটু আসতেছি। তো রুমমেট যখন মানে ওই কলাপসিবল গেটের কাছে ছিল তখন ভিতরে ঠিক সেম সাউন্ডটা শুনতেছে যে কিছু একটা মানে উদ্ভুত আওয়াজ হচ্ছে, কিছু কামড়াচ্ছে বা হাড্ডি ভাঙ্গা টাইপের কিছু আওয়াজ হচ্ছে। তখন আমার মানে ফ্রেন্ডের রুমমেট বললো যে আচ্ছা এখানে কিছু একটা আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ কিনা? তো আমার ফ্রেন্ড বললো না আমি তো এই ধরনের কোনো সাউন্ড পাচ্ছি না। তো আসলে আমার ফ্রেন্ড তখন পাচ্ছিল না, তখন বলতেছিল ঠিক আছে এটা চলো আমরা পিছন দিকে দেখি, ওদিকে জানলাটা দিয়ে দেখা যায় কিনা। তারপর ওরা গেল, যার পরে আমার ফ্রেন্ড ওর রুমমেটকে বললো যে তুমি জানলাতে দেখো কিছু দেখা যায় কিনা। তো আমার ফ্রেন্ডের রুমমেট দেখতে পেলো ঠিক সেম ঘটনা, একটা লোক মেঝেতে বসে তার আঙুলগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার ফ্রেন্ড ওই রাতে দেখে নাই, ওই ঘটনাটা দেখতে পায় না, যে গত রাতে সে যে জিনিস দেখছিল আজকে সে দেখতেছে না। তো ওই যা দেখলো তো আমার ফ্রেন্ডের রুমমেট তখন মানে একটু ভীত প্রকৃতি ছিল, সে ভয়ে কাঁপতে লাগলো যে কি দেখতেছে, একটা লোক তার নিজের মানে আঙুলগুলো সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর সে কাঁপতে লাগলো, তখন তাড়াতাড়ি ওকে নিয়ে করলো কি আমার ফ্রেন্ড ওর রুমমেটকে নিয়ে রুমে চলে আসলো। তো রুমে আসার পরে ওকে কোনো রকম সান্ত্বনা দিয়ে অন্য কিছু কথা টথা বলে ওকে ভুলিয়ে রাখলো। ঠিক যথারীতি পরের দিন ওর অটোপসি ক্লাস ও গেল, ঠিক সেম ঘটনা। গত রাতে মানে যাকে সে মানে আঙুল খেতে কামড়াতে দেখছিল আজকে তার অটোপসি হচ্ছে। এই জিনিসটা দেখে সে তখন ওকে প্রায় আনকনসিয়াস হওয়ার মতো। তো সে খুব অসুস্থ হয়ে যায়। আর এমনিতে অটোপসি রুমে সাধারণ মানুষ যারা যায় একটু দুর্গম থাকেই স্বভাবত, তখন ও এমনিতেই ভয় পেয়ে আরো সে আনকনসিয়াস হয়ে গেছে। তাকে তাড়াতাড়ি হসপিটালে এডমিট করা হলো, ওকে ট্রিটমেন্ট দিয়ে তাকে তারপর কি করলো ওরা দুজন ওই মানে আগ্রহ জাগলো আসলে ঘটনাটা কি এটা জানার জন্য, যে আগের দিন যে যাকে দেখি রুমের ভিতরে তাকে অটোপসি করতেছি। তো এই জিনিসটা সে করলো কি ওই দুজনে মিলে ডোমকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মামা এরকম ঘটনা গতকাল রাতে আমরা দেখছি এরকম একজন কামড়েছে, পরের দিন তাকে অটোপসি করছি। তো মামা তো তখন একটু মুচকি এসে বললো যে আসলে ঘটনাটা তো আপনারা আজকে দেখছেন, আমি যখন থেকে এখানে জয়েন করছি প্রথম দিকে তখন এই ঘটনাটা আমি দেখতেছি যে একটা লোক এরকম ভাবে, তখন আমি দেখি আরো বিভৎস ভাবে আঙ্গুল ছিঁড়ে খাচ্ছে, গাল টেনে খাচ্ছে, পেটের ভিতরে ইন্টেস্টাইন বের করে সে কামড়ে কামড়ে খাচ্ছে এরকম। তো প্রথম দিকে আমি খুব ভয় পাইছি, কিন্তু পরের দিকে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ আমি আগের দিন জানতে পারতেছি যে পরের দিন আমি কাকে অটোপসি করতেছি। এই ছিল ঘটনা। আমার নাম মুবারক। আমি 2 বছর আগের একটা ঘটনা বলবো। এই কবরের পাশে আমার চাচার দোকান, এই দোকানে আমি কাজ করি, এমনকি দোকানে রাত্রেবেলা আমি থাকি। অনেক রাত পর্যন্ত এই দোকান খোলা থাকে, প্রায় 2টা-3টা পর্যন্ত খোলা থাকে। আমার চাচা 7টা-8টার দিকে চলে যায়, আমি রাত পর্যন্ত এই দোকান খোলা থাকে, 2টা-3টা পর্যন্ত দোকান খোলা রাখি। অনেক লোকজন এখানে খাওয়ার জন্য আসে। একটা লোক এখানে অনেক বাজে ধরনের চলাফেরা করতো, বাজে কাজ করতো, বয়স্ক একটি লোক। লোকটি হঠাৎ একদিন মারা গেল, মারা যাওয়ার পরে সবাই দাফন করে রেখে গেছে সেই লোকটিকে। অনেক রাত্রেবেলা সেদিন ওই রাত্রে হঠাৎ করে দেখি তখন 2টা-2:30 বাজে, হঠাৎ করে দেখি কবরের শব্দ আসতেছে। তখন আমার দোকানে কেউ ছিল না, আমি একা ছিলাম। দেখি কবরেতে অনেক শব্দ আসতেছে। আসার পরে আমি তাকাইলাম, তাকাইবার পরে দেখি কি ছায়ার মতো 3-4টা লোক, অনেক লম্বা লম্বা বড় বড় 4টা লোক, 3টা না 4টা লোক, আমার সঠিক মনে নাই, অনেক লম্বা লম্বা লোক। দেখি কি কবরেতে ওই লোকটাকে টাইনা বাইর করতেছে। বাইর করে দেখি 3-4 জনে, একজনে পায়ে একজনের হাতে এভাবে ধরলো, ধরে টানা হেরচে করতেছে।
আমি দেখা বয়ে তাড়াতাড়ি করে দোকানে ঢুকে পড়ছি। তারপরে আবার ফাঁক দিয়ে তাকায় দেখলাম কি লোকজন ওই লোকটাকে টাইনা হাত পাও সবকিছু টাইনা ছিঁড়ে ফেলতেছে। আমি তাড়াতাড়ি করে বয়ে জাপলাম, দোকান বন্ধ করে চুপচাপ দোকানের মধ্যে শুয়ে পড়ছি। আমার ওদিন অনেক ভয় লাগছে, কিন্তু এতদিন থাকছি আর কোনোদিন দেখিনি, এমনকি ওই দিনের পরতে আর কিছু দেখিনি, শুধু ওই দিনই এই ঘটনাটা দেখছিলাম। হ্যালো লিসেনার, আমার নাম রৌনক, আমি এসেছি মতিঝিল থেকে। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ওকে, আমরা সরাসরি চলে যাই আপনার ঘটনায়। ঘটনাটা ঘটে আমার মামার সাথে। তো উনি ছিলেন সীমান্তরক্ষী। তো ঘটনাটা ঘটছিল নীলমণিরহাট জাওরানি এলাকা, জাওরানি সীমান্তে। তো ওনার ফ্রেন্ড পাপন, উনি থাকেন পাবনায়। তো ওনারা যখন দায়িত্ব পান, ওখানে এক অন্ধ হাফেজ ওনাদেরকে বলেন যে ওই এলাকায় যখন আপনারা ডিউটি করবেন তখন পবিত্রতা অর্জন করবেন, মানে অজুটুজু করে পবিত্র থাকতে হবে সবসময়। পবিত্র থাকতে হবে। তো আমার মামার ফ্রেন্ড এটা এতটা গুরুত্ব সহকারে নেয়নি। তো একদিন উনি করছেন যে পবিত্রতা অর্জন না করে ডিউটিতে গেলেন। তো উনি এখন রীতিমতো ডিউটি করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন রাইফেল নিয়ে। হঠাৎ করে উনি ব্যাক করার পরে কি একটা এসে যেন ওর বুকে আঘাত করলো। তো ওখানে উনি সেন্সলেস হয়ে যান। পরের দিন সকালে তদন্ত করার সময় ওটা দেখায় যে ওইটা একটা ডালিম ফল ছিল আর কি। ডালিম ফলটা এত বড় যে সচরাচর আমরা কিন্তু ফলের দোকানে কিন্তু এত বড় ডালিম ফল দেখা যায় না। তো এই ডালিম ফল কোথা থেকে আসলো ওনারা তদন্ত করতেছেন, এখানে কোনো ডালিম গাছ নেই, তো এইটা কোত্থেকে আসলো। পরে যে উনি 2 দিন আইসিইউতে ছিলেন, যিনি আঘাত পেয়েছিলেন। আমাকে বাইরে আপনি আরো সুন্দর করে ঘটনাটা বর্ণনা দিচ্ছিলেন যে উনি যখন ওই এলাকায় যান এবং ডিউটির একটা পর্যায়ে হঠাৎ করেই উনি যখন আঘাত পান কোনো কিছুতে এবং সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যান। না, সেন্সলেস হয়ে গেছে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আইসিইউতেও ছিলেন? হ্যাঁ, আইসিইউতে ছিলেন 2 দিন। ওকে। তো এখন মামা যখন ফলটা দেখেন, তো ফলটা ডালিম ফলটা পেকে একদম মানে ফেটে চৌচির হয়ে গেছিল। তো উনি অফার করছিলেন ওনাদেরকে যে এটা কি খাবেন নাকি। তো উনি সাহস করে খেলেন, কিন্তু অন্যগুলো মানে সাহস করতে পারেননি। পরের দিন আমার মামার ডিউটি পড়ে। তো উনি রীতিমতো ডিউটি করতেছেন। তো উনি কিন্তু পাক পবিত্র অর্জন করছেন, করে এখন হাঁটাহাঁটি করতেছেন রাতে ঠিক 12টা বা 1টার দিক করে। তো উনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে খেয়াল করলেন ওনার পাশে মানে বড় একটা গাছ, মানে কাঁঠাল গাছের একটা ডাল মানে অসম্ভবভাবে নড়তেছে। তো উনি বুঝতে পারলেন না ব্যাপারটা কি, নড়লে তো পুরা সব ডালগুলোই নড়বে, কিন্তু একটা ডাল কেন নড়তেছে। তো ওনার হাতে টর্চ লাইট ছিল, উনি টর্চ লাইট মেরে দেখলেন পরে ডাল আবার স্বাভাবিক, গাছটা স্বাভাবিক হয়ে গেছে, কোনো ডাল ছিল এখন আর নড়ছে না। এখন আর নড়ছে না। তো উনি ভাবলেন হয়তো আমার ঘুম আসতেছে, যে মনে হয় আমি ভুল দেখছি। তো উনি চোখে পানি টানি দেওয়ার জন্য ওয়াশরুমে গেলেন। তারপর আবার পুনরায় ডিউটি করতেছেন। এখন করতে করতে উনি হাঁটতেছেন, আবার কিছুক্ষণের জন্য বসতেছেন। এই সময় হঠাৎ করে খেয়াল করলেন যে ওনার পাশে ক্যাম্পে একটা ছোট মসজিদ ছিল, 2 চালা টাইপের। মসজিদের চালাটা 1 থেকে 1.5 হাত উপরে হয়ে গেছে, চারোটা পুরো চালটা 1.5 হাত উপরে। তো উনি ভালো করে লক্ষ্য করলেন যে কি দেখছি আমি এটা। পরে টর্চ লাইট মেরে দেখতেছেন যে স্বাভাবিক, আবার আগে যেরকম ছিল এরকম লেগে গেছে। তো উনি এটা এত পাত্তা দিলেন না। তারপর আবার হাঁটতেছেন, ডিউটি করতেছেন, হাতে রাইফেল ছিল। পরে আবার দেখলেন যে কি জিনিসটা কি, দেখতেছেন ঠিক আবার আগের মতো হয়ে গেছে, আবার 1 থেকে 1.5 হাত চালটা উঠে উঠছে। তখন উনি বুঝছেন না যে এটা কি হচ্ছে আমার সাথে। তো উনি সাথে সাথে টর্চ লাইট মারলেন। আবার টর্চ লাইট যে আলোটা ওখানে পড়তেছে আবার স্বাভাবিক হবে, আবার চালটা নিচে নেমে পড়তেছে, কিন্তু আওয়াজ হচ্ছে। আচ্ছা। তখনও বুঝতেছেন যা কিছু একটা সমস্যা আছে, হয়তো এখানে কিছু না কিছু আছে যে আমার সামনে এরকম কেন ঘটবে। পরে উনি সাহসী ছিলেন, মোট কথা ভয় পেলেন না। আবার স্বাভাবিকভাবে উনি ডিউটি করতেছেন, হাঁটতেছেন, জায়গাটা পায়াচারি করতেছেন।
করার পর আবার তাকিয়ে দেখলেন যে আবার আগের মতো হয়ে গেছে, 1 থেকে 1.5 হাত উপরে চাল। এরপর তিনি লাইট না জ্বালিয়ে ওনার রাইফেলে গুলিগুলো ঢুকে তাক করা শুরু করলেন এবং জোরে জোরে বলতে লাগলেন, কে আছো তুমি ওখানে, তুমি ভয় বের হয়ে আসো, নাহলে আমি কিন্তু গুলি করব। খুব ভয় পেয়ে কিন্তু সাহস রেখে কথাগুলো বলতেছে যে তাড়াতাড়ি বের হয়ে আসো, আমি কিন্তু শুট করব। এ করার পর এখন যিনি হাবিলদার সাহেব যিনি ছিলেন ডিউটিতে, উনি ঘুমাচ্ছিলেন, ওনার এই কথা শুনে উনি উঠে পড়লেন শতমত করে। তো আমার মামার নাম ধরে বলছে, নুরুল কি হয়েছে তোমার, তুমি আমার চিল্লাচ্ছ কেন, কাকে তুমি শুট করবা, তুমি তাক করছো, তুমি গুলি চালাচ্ছ, কি সর্বনাশ, বসো বসো বসো, তুমি বসো, কি হয়েছে কি তোমার। তো অনেকে বললেন, না আমি ওখানে কিছু দেখছি, এই জন্য আমি তাক করছি, এরকম করছি। হ্যাঁ, তখন বলছে, না না তুমি রেস্ট নাও, বুঝতে পারছি তোমার কিছু হয়েছে। তখন ওনার ইয়েটা চেঞ্জ করার পর দায়িত্ব আরেকজনকে দিয়ে দিলেন। তখন পরে আমার মামা ওই রাতটা রেস্ট নিলেন এবং পরে যে অন্ধ হাফিজের যে কথাটা বলছিলাম, অন্ধ হাফিজ এসে বললেন যে এই জায়গায় এরকম প্যারানরমাল অনেক কিছু ঘটে এবং অনেকের মাথা নষ্ট হয়ে যায়, অনেকের মাথাও নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে গেছে ওই জায়গাটায়। আচ্ছা, এটা ছিল আমার। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি সাইম ফ্রম শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। ওকে, আজকে যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব সেটা 1971 একটা ঘটনা। এটা আমি শুনেছি আমার আব্বুর কাছ থেকে। আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিলেন আর আমাদের ফ্যামিলিতে 2 জন মুক্তিযোদ্ধা ছিল। আচ্ছা, আমার আব্বু এবং তার আব্বু একজন চাচা, কিন্তু প্রায় সেম এজের আব্বুর। তো তারা আগরতলায় ট্রেনিং এ যখন যায়, ট্রেনিং থেকে তারা যখন ক্যাম্পে আসে, বাংলাদেশে ফিরে আসে যুদ্ধের জন্য, তখন তাদের ক্যাম্পটা পড়ে ব্রাহ্মণবাড়িয়াতেই আমাদের গ্রামে। তো তখন যেটা হতো, ক্যাম্পে আপনার টহল দিত, হয়তো সকাল বা রাতের বেলা কয়েকজনের শিফট থাকতো যে এই কয়জন টহল দিবে। তো সেদিন রাতের ঘটনা, যেদিন আমার আব্বু আর সেই দাদা এবং তার 4-5 জন সঙ্গে যেদিন টহলে ছিল, তো হঠাৎ করে ওই দাদার ইচ্ছে হলো যে গ্রামে যখন আসলাম বাড়ি থেকে একটু ঘুরে আসি, বাড়িটা দেখে আসি। তো ক্যাম্প থেকে বাড়ি দূরত্ব খুব বেশি ছিল না, কিছু ফসলি জমি এবং ফসলি জমির পরে কিছু বাঁশঝাড়ের মধ্যে ছোট্ট একটা রাস্তা, তারপরেই বাড়ি। আর সচরাচর ব্রাহ্মণবাড়িতে বাড়িগুলো দেখা যায় এরকম ফসলি জমিগুলো থাকে একটু নিচে ঢালু, আর বাড়ির এরিয়াগুলি রাস্তাগুলো থাকে একটু উঁচু। তো উনি বললো, আব্বু বললো ঠিক আছে আপনি যান, আর দাদা তাহলে রওনা দিল বাড়ির জন্য। তো বাড়ির উদ্দেশ্যে উনি হাঁটছে, মোটামুটি চাঁদনি রাত ছিল, হালকা পাতলা সবই দেখা যাচ্ছিল। তো উনি যখন বাঁশঝাড়ের ভিতর যে রাস্তা দিয়ে প্রবেশ করলেন, তখনই মূল ঘটনাটার সূত্রপাত। উনি যখন একটা পুকুর পাড়ে আসলেন, রাস্তার পাশ ঘেঁষে একটা পুকুর ছিল, আর সেখানে আসার পরে তিনি অনেকটা মাংস পচা একটা গন্ধ পেলেন, খুবই বাজে একটা গন্ধ ছিল। আর তখন তার মনে পড়লো যে এখানে যখন আমরা ট্রেনিং এ যাই, তার কিছুদিন আগে 5 থেকে 7 জন যুবকদের ধরে এনে পাকিস্তানি আর্মিরা হাত এবং চোখ বেঁধে গুলি করে মেরেছিল এবং তাদের লাশগুলো এইভাবে পড়েছিল এই পুকুরে। তো হঠাৎ করে তার ভয় লাগে, কিন্তু হাতে রাইফেল আছে, আর তখন যুবক বয়স, ভয়টা কাটিয়ে নিজে পথ চলা শুরু করলেন। কিন্তু গন্ধটা যাচ্ছে না। উনি একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলেন পুকুরে কি এখনো কোনো লাশ আছে কিনা। দেখলেন না, কোনো লাশ দেখা যাচ্ছে না, কিন্তু গন্ধটা আসছে। তো তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একটু সামনে দেখলেন যে রাস্তাটার আড়াআড়ি ভাবে রাস্তার মাঝখানে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ শোয়ানো আছে, সাদা কাপড় দিয়ে তার লাশটার বুক পর্যন্ত ঢাকা, মুখটা দেখা যাচ্ছে কিন্তু আবছা অন্ধকার, মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছে না এটা কার লাশ। তো উনি ভয় পাচ্ছেন, এত রাতে কেউ লাশ সেইভাবে রাস্তায় রেখে যাবে না। তো উনি চিন্তা করলেন আমি লাশটার পাশ কাটিয়ে চলে যাই। তো তখন আগের প্রচলিত ছিল, অনেকে শুনতো যে কোনো ভয়ের কিছু একটা দেখলে পিছন ফিরে তাকাতে নেই, পিছন ফিরে তাকলে আর ভয় বিপদ আরো বাড়ে। তাই তিনি চিন্তা করলেন যে আমি তো পিছনে ফিরে যেতে পারবো না, আমি লাশটা পাশ কাটিয়ে যাই। তিনি যখন লাশের খাটিয়ার পাশ কাটিয়ে যাচ্ছেন, তখন হঠাৎ করে তার কাছে মনে হলো যে লাশটা হয়তো ঘাটটা ঘুরিয়ে তার দিকে তাকালো, এবং তিনি সাউন্ডটা বুঝতে পারছে যে খাটিয়ার কটমট করে একটা সাউন্ড হয়েছে যে লাশটা তার দিকে ফিরে তাকাইছে। তো উনি এই জিনিসটা দেখার পর একটু ভয় পেয়ে যায়। তখন চিন্তা করেন আমি এখন দৌড় দিব, এবং তিনি দৌড় দেওয়ার জন্য অ্যাটেন্ড নিয়েছিলেন, দৌড় দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন পুরোপুরি। কিন্তু তখনই একটু দৌড় দেওয়ার সাথে সাথে তার চারপাশে একটা আগুনের গোলা যেন তাকে ঘিরে ফেলল, তার চারপাশে দাও দাও করে আগুন জ্বলছে। তিনি প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, আর কি করবে বুঝতে পারছিলেন না।
তখন তিনি তার মুখে হাত দিয়ে, একদম কোনো কিছু সে আর দেখবে না, মুখে হাত দিয়ে সে হাঁটু গেড়ে বসে পড়লো এবং আমার আব্বুর নাম ধরে জোরে চিৎকার করলো, আমাকে বাঁচাও বাঁচাও। তো রাতের বেলা খুব নিস্তব্ধ এলাকা, তো আব্বু সাউন্ডটা শুনতে পেল যে তার নাম ধরে কেউ একজন চিৎকার করছে। তো আব্বু তার সাথে কয়েকজন সহযোগী নিয়ে সেখানে দৌড়ে ছুটে গেলেন, গিয়ে দেখে যে আমার ওই দাদা হাঁটু গেড়ে বসে আছে, মুখে হাত দিয়ে বসে আছে এবং ভয়ে কাঁপতেছে তখন। তো আব্বু ধরে জিজ্ঞেস করলে কি হয়েছে কি হয়েছে, উনি কোন কথা বলতেছে না, কথা বলার মতো তার কোনো সাহস নাই তখন হঠাৎ করে উনি আস্তে করে তারপরে চোখ থেকে হাত সরালেন এবং দেখলেন আশেপাশে কয়েকবার তাকালেন, দেখার পর উনি বললো যে তোমরা আসছো, আমাকে ক্যাম্পে নিয়ে যাও, আমি যেতে পারতেছি না। সবাই বুঝতে পারছে যে উনি একটা ভয় পেয়েছে কোনো কিছু দেখে। তখন আব্বু এবং তার সাথে যারা ছিল তাকে ক্যাম্পে নিয়ে আসে। তারপর তার 10-15 দিনের মতো জ্বর ছিল। তার পরবর্তীতে তিনি ভালো হয়ে যান, কিন্তু পরবর্তী তার সাথে কোনো এরকম কোনো ঘটনা ঘটেনি। রাসেল ভাই, এই ছিল ঘটনা আমার। আপনাকে অনেক ধন্যবাদ। কাছে এবং তার সেকেন্ড যে ঘটনাটা সেটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এই স্টোরিটা আমাকে বলেছে সাফায়েত ভাইয়া, অনেক আগের কাহিনী, মানে স্বাধীনোত্তরকাল ওরকম সময় আর কি। তো উনি যে জেলা শহরে থাকতেন ওই সময়ে, তো সেখানে আপনার একটা হসপিটাল টাইপের ছিল। তো ওখানে এক ডোম কাজ করতো। তো ডোমটা পরবর্তীতে পাগল হয়ে যায়। কেন পাগল হয় সেটার স্টোরিটা এটা আর কি। তো ডোমটার কাছে, ডোমটা তখন কাজ করছে আর কি, জব করছে, মানে সে মানে কাজ করে। তো তার কাজ শেষ, মানে রাতের এমন একটা সময় 8টা-9টা এরকম সময় সাধারণত ওদের আর পোস্টমর্টেম বা এই ধরনের কিছু করার প্রয়োজন পড়ে না। তো সে চলে যাবে, এমন একটা সময় একটা লাশ আসে। লাশ আসার পরে বলা হয় যে, মানে ওখান থেকে বলা হয় কাজ করতে হবে এবং তাকে বাইরে ডেকে নিয়ে যায়। তো ওখানকার কিছু ক্ষমতাশালী ব্যক্তির একজন, মানে আপনার অ্যাসিস্ট্যান্ট বা কেউ এসে তাকে বলে কি যে, দেখো তুমি এটা পোস্টমর্টেম করবা বা কাটবা, কিন্তু তোমার রিপোর্ট থাকবে বিষ খেয়ে আত্মহত্যা। কি হয়েছে না হয়েছে এটা তোমার দেখার দরকার নেই, বিষ খেয়ে আত্মহত্যা এটা তোমার। এবং তাকে একটা টাকা হাতে গুঁজে দিয়ে যায়। তো সেই ডোম যে কার কেটে মানে ময়না তদন্ত করে whatever। তো সে করে কি, ঘটনা শুনে সে কোনো কথা বলে না, সে যথারীতি তার মতো আর কি একটু পরে ঘুরে এসে সেই তার লাশ কাটা ঘরে চলে যায়। তো চলে যায়, সে দেখে যে বেসিক্যালি একটা মানে ডেড বডি, সে আছে সাদা কাপড় দেওয়া। তো সে তার কাজ শুরু করে, কাপড় উঠায় এবং সে কাটাকাটি করা শুরু করে তার কাজগুলো। তো একটা পর্যায়ে মানে তার মধ্যে প্রথমে একটা মানে ভাব এসে গেছিল যে এটা তো আমি জানি কি দিব আমি রিপোর্ট, তো আমি দিয়ে দিই। কিন্তু ওরা যেহেতু একটা কাজে ইনভলভড, মানে দে আর ইনভলভ ইন মানে বডি কল সাম সর্ট অফ প্রফেশন। আপনি যে প্রফেশনে থাকেন আপনি কিন্তু চাইলেও ফাঁকিবাজি করতে পারবেন না। ওর মধ্যে খেয়াল আসে যে কি হয়েছিল আসলে জিনিসটা। তো কাটা শুরু করে, কাটতে কাটতে একসময় সে আপনার লাশের বুক কাটে, কেটে হার্ট কাটে, কারণ হার্ট দেখলেই নাকি বিষের ব্যাপারটা বোঝা যায়। তো হার্টটা কাটে, কাটার পরে ও কালারটা দেখে যে না আসলেই না, মানে যেটা হওয়ার কথা সেরকম কালার না। তো যখন ও দেখছে, হঠাৎ করে ওর যে লাশ কাটা ঘরের দরজাটা সেখানে দুম করে কেউ একটা শব্দ পায়, মনে হয় যে কেউ জোরে লাথি মেরেছে। তাড়াতাড়ি চমকা উঠে বলে এরকম তো হয় না, কি ব্যাপার, কে আসছে, কে কে বলে, কোনো শব্দ নেই। ও আস্তে করে ঘুরে যায়, যে গেটের কাছে যায়, যে গেটটা খোলে, তাকায়। সাধারণত এটা করে না সে, মানে লাশ কাটার সময় সে ইন্টারফারেন্স পড়ে না। যখন ও দরজা খুলে দেখে কেউ নাই আশেপাশে, কিন্তু আশেপাশে যে মানে ওর আশেপাশে যে গাছপালা ছিল সেগুলো প্রচন্ড রকমের নড়ছে, লাইক বাতাস, গাছটি উইন্ড। তো সে কিছুটা আপনার ভয় পায়ও না, কারণ ও আসলে ওরা সেন্সেই থাকে না, মানে একটু নার্ভাস হয়ে যায়। ব্যাপারটা কি, তো গেটটা আটকায় লাশের কাছে আসে। আসার পর ও যখন আবার হাত দিতে যায়, হঠাৎ করে দেখে লাশটা চোখ মেলে তার দিকে তাকায়, তার বুকটা নিজেই ফাঁক করে ফেলে বলে, সত্যি কথা বল, আমি বিষ খাই নাই। এটা শোনার সাথে সাথেই ডোমের মাথায় আপনার চরম রকম মানে সে মানে একটু ভয় পেয়ে যায়, মারাত্মক ভয় পায়, এবং তার মাথার মধ্যে মনে হয় যে মানে বিদ্যুতিক একটা শক চলছে, শক ওয়েভ। এসে খুব ভয় পাওয়ার পর সে প্রায় সেন্সলেসের মতো অবস্থা, চিৎকার করে। মানুষজন আসার পর প্রথম যে সে জিনিসটা করে, যার সাথে দেখা হয় তাকে সে বলে ঘটনাটা। এবং ওই দিন রাত্রে বাসায় যাওয়ার পরে প্রচন্ড জ্বর আসে। পরদিন থেকে সে উল্টাপাল্টা প্রলাপ বকে, আর কিছুই সে বলতে পারে না, পাগল। এবং সে পাগল হিসেবেই পরে
একটা লাইফ পার করে। মানে আমার যেটা মনে হয় যে হয়তো ওই শেষ যে কথাগুলো সেই কথাগুলো শোনার আগেও হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল এবং মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছিল। আমার যেটা মনে হয় যে মানে যা হওয়ার ওই কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। রাইট রাইট। তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সত্যি কি মিথ্যা তার মানে সে উপলব্ধি আসলেই সেগুলো সত্যি সত্যি ঘটেছে কিনা তা জানি না। তার আগে আমার ধারণা যে যা হওয়ার হয়ে গেছে, এবং যে তার কাছ থেকে ঘটনাগুলো শুনছে সেই পরে শেয়ার করে যে জিনিসটা এরকম সে বলে গেছে তাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে ফ্লাশ হয় জিনিসটা আসলে কিন্তু সে আপনার বিষক্রিয়ায় মরে নাই। আচ্ছা, তাকে সামওয়্যার শ্বাসরোধ করে মারা হয়েছিল। ওকে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি এই যে একটু আগেই বলছিলেন আমাদের হাতে সময় খুব কম, ছোটবেলার একটা ঘটনা বলছিলেন। ছোটবেলায় জিনিসটা ছিল এর আপনার গল্পের ছলে বলা যে ম্যাজিশিয়ান নিয়ে। আমার ছোটবেলায় আমি তখন খুব ছোট, ঝাপসা ঝাপসা মনে পড়ে, তারপরও জিনিসটা মজার একটা জিনিসের জন্য মনে পড়ে। এটা কিন্তু ভয়ের না, তেমন ভয়ের না, হ্যাঁ খুব মজার জিনিস। আমার এক মামা ছিল, ওনার এক ফ্রেন্ড, উনি মানে সামওয়্যার ইন পাকিস্তান থেকে হয়তো এসেছিল, ওনার একসাথে পড়াশোনা করতেন এক সময়। আসার পর সবাই শোনে এক সময় যে যারা আশেপাশে ছিল যে উনি নাকি জাদু জানে, ম্যাজিক জানে। তো ম্যাজিক বলতে বোঝাতে সবাই বলে যে ওনার উপর কোন রকম পজিশন আছে এবং উনি অনেক কিছু করতে পারেন। তো তখন মনে করেন যে ওই মোহাম্মদপুর এলাকায় কিন্তু মানে রাতের বেলা একটু নিশ্চুপ হয়ে যেত, সব বাড়িগুলো একতলা ছিল, দোতলা ছিল, এর বেশি কিছু ছিল না। আমার মনে ঝাপসা মনে পড়ে যে রাতের বেলা বারান্দায় উঠোনে আর কি উনি বসে আছে, ওনাকে ঘিরে সবাই বলতেছে কিছু একটা দেখান। তো সে বলে কি দেখাবো বলেন দেখান। তখন সে বলে একটা পেয়ালায় করে পরিষ্কার পানি আনবা, অবশ্যই খাবার পানি, সেটার মধ্যে এরকম নোংরা না থাকে। তো তাকে নিয়ে এসে দেওয়া হয় একটা চীনামাটির বাটিতে। আমার বাড়িটা চেহারা মনে আছে, সাদা রঙের একটা বাটি, পরিষ্কার স্বচ্ছ পানি, সেটাতে খাওয়ার পানি। আর বলে একটা তসবি এনে দাও আমাকে। তসবি নিয়ে আসে। ও তারপরে উনি কিছুই নিজের সঙ্গে করে নিয়ে আসেন? কিছুই সাথে ছিলেন না, এবং অল অফ এ সাডেন বাসা থেকে নিয়েছেন। হঠাৎ বসে আছেন, তো উনি তসবিটা হাতে নিল, নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে তাকালেন আর উপরের দিকে। হঠাৎ করে তসবিটাকে উনি পানিতে ছেড়ে দিলেন বাটির, এবং সাথে সাথে পুরো পানিটা অরেঞ্জ কালারের হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবং সবাই অনেকক্ষণ স্টান হয়ে তাকায় ছিল জিনিসটা, যা কিছু ঘটছে চোখের সামনেই ঘটছে। এবং তখন সবাইকে একটু একটু করে সেই পেয়ালা থেকে সেই অরেঞ্জ কালারের পানিও খেতে দেওয়া হলো। আমি যখন ছোট, আমাকে যদিও দিতে চাচ্ছিল না, তারপরে অল্প একটু দেওয়া হয়, এবং এত সুস্বাদু পানীয় ছিল সেটা, মানে আই ক্যান্ট অ্যাকচুয়ালি মানে ডিসক্রাইব। কারণ তখনকার ট্যাং গুলো কিন্তু অরিজিনালি আপনার জার্মান থেকে আসতো গ্লাস বটলে, এবং সেই ট্যাংয়ের থেকেও সুস্বাদু, মানে ট্যাং খেয়েও আমরা যে টেস্টটা পেয়েছিলাম ছোটকালে তার থেকেও সুস্বাদু কোনো পানীয় ওটার মধ্যে ছিল। এবং সেই স্বাদ আপনার এখনো মনে আছে, আমার ইন্দ্রিয়ে আছে এখনো। হ্যাঁ সেটাই। এবং আপনি মানে আপনার স্বাদটা কতখানি ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে, আপনার এক্সপ্রেশন যে, আর আপনার কথা শুনেও বোঝা যাচ্ছে সেই পেয়ালার বর্ণনা সেটা মনে আছে সবকিছু। আই ক্যান স্টিল রিকল দ্যাট হাউ দ্যাট মানে ট্রান্সপারেন্ট পানিটা কিভাবে করে অরেঞ্জ কালার হয়ে গেল। হ্যাঁ, এটা অদ্ভুত অভিজ্ঞতা, চোখের সামনে দেখা। শুধু পড়লো সাথে সাথে এটা অরেঞ্জ কালার হয়ে গেল। হ্যাঁ, মানে আমি তো তখন তো পুরোপুরি শুনিনি, আমরা কথার ছলে এটা আসলো প্রসঙ্গটা, এবং আপনি যখন বলছেন তখন আমি ভাবছিলাম যে হ্যাঁ, আমি শোনার পরে আমার প্রথম মনে হচ্ছিল যে আচ্ছা উনি যদি সঙ্গে তসবিটা নিয়ে আসেন তাহলে কোনো একটা রিঅ্যাকশন থাকতে পারে, কিন্তু উনি তসবিটা বাসার থেকে নিয়েছেন। হ্যাঁ, মানে আপনাদের কাছ থেকে নিয়েছেন এবং আপনাদের সামনেই সেই তসবিটা মুহূর্তের মধ্যে পানিতে ছেড়ে দিয়ে, মানে ম্যাটার অফ ফিউ সেকেন্ডস। সে শুধু একটা মেডিটেশনের মতো করলো, তসবিটা ছেড়ে দিল, সাথে সাথে পুরো পানি অরেঞ্জ কালার হয়ে গেল। এক্সেলেন্ট। আমার কাছে থ্যাংক ইউ সো মাচ।